আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইন এইচএসসি একাডেমিকের পক্ষ থেকে সমাজ বিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সর্বশেষ লেকচার অর্থাৎ লেকচার 3-এ। এবং এই লেকচার 3-এ আমরা আলোচনা করার চেষ্টা করব জ্ঞাতি সম্পর্ক সম্পর্কে। ভাই জ্ঞাতি সম্পর্ক কি? জ্ঞাতি সম্পর্ক হচ্ছে রক্ত সম্পর্ক আর কি। জ্ঞাতি মানে হচ্ছে জাতি, আর সেই জাতি থেকে রক্ত সম্পর্ক। এবং এই জ্ঞাতি সম্পর্কের পাশাপাশি আজকে আমরা জানার চেষ্টা করব হচ্ছে তোমার এই অধ্যায়ের পুরোটার একটা সারমর্ম বা সারসংক্ষেপ, যেটা হচ্ছে অধ্যায় শেষের গুরুত্বপূর্ণ শব্দসমূহ এবং একই সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং বেশ কিছু বোর্ড প্রশ্ন আজকের এই লেকচারে আমরা সলভ করার চেষ্টা করব। এবং এই পুরো লেকচার জুড়ে সাথে আছি আমি মাহমুদুল হাসান তায়েফ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগে। এবং চলো দেরি না করে শুরু করা যাক। ওকে, প্রথমে দেখি হচ্ছে জ্ঞাতি সম্পর্কের ধারণা। প্রশ্ন হচ্ছে জ্ঞাতি সম্পর্ক কি? আমি তোমাকে জ্ঞাতি সম্পর্ক এক ওয়ার্ডে বলে দিয়েছিলাম। জ্ঞাতি সম্পর্ক মানে হচ্ছে রক্ত সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক মানে কি? জ্ঞাতি সম্পর্ক মানে হচ্ছে রক্ত সম্পর্ক। ওকে ভাই, জ্ঞাতি সম্পর্ক রক্ত সম্পর্ক তো বুঝলাম। তারপরে বিষয়টা হচ্ছে আমি আমার বাবার সাথে কীরকম সম্পর্ক হোল্ড করি, আমার বাবা আমার মার সাথে কীরকম সম্পর্ক হোল্ড করে, আমার সাথে আমার চাচাতো বোনের কীরকম সম্পর্ক, আমার সাথে আমার মামাতো বোনের কীরকম সম্পর্ক, আমার সাথে আমার 14 গোষ্ঠীর কীরকম সম্পর্ক, এই পুরো সম্পর্কগুলোকে বিশ্লেষণ করে জ্ঞাতি সম্পর্কের মধ্যে। ঠিক আছে, ওকে আসো ভিতরে দেখি কি বলা হয়েছে। বইয়ের ভাষা আমরা এটা জানার চেষ্টা করি। সমাজে বসবাস করার ক্ষেত্রে ব্যক্তির জীবনে কিছু মানুষ আত্মীয় পরিজন হিসেবে পরিচিত, অর্থাৎ আত্মীয় স্বজন সম্পর্কিত যাবতীয় বিষয়াবলী কি? আত্মীয় পরিজন বা আত্মীয় স্বজন সম্পর্কিত যাবতীয় বিষয়াবলী হচ্ছে তোমার এই জ্ঞাতি সম্পর্কের অন্তর্ভুক্ত। কেউ প্রতিবেশী, কেউ বন্ধু, আবার কেউ হচ্ছে অপরিচিত। এবং একটা মজার বিষয় কি জানো, এই জ্ঞাতি সম্পর্কের মধ্যে যখন আমরা প্রকারভেদ শিখবো তখন দেখব যে আমরা রাস্তার মধ্যে যে মামা আছে বা হচ্ছে মামা যাবেন, রিক্সাওয়ালাদেরকে বলি না, তারপর হচ্ছে কাকা এই কাজটা করে দিলাম একটু সুবিধা হয়। এই যে তোমার মামা, কাকা, হ্যাঁ চাচা ভালো আছেন, তোমার কিন্তু পরিচিত কেউ না, কিন্তু তুমি যে বানাইছো সম্পর্কগুলো, এইগুলো কিন্তু জ্ঞাতি সম্পর্কের মধ্যে পড়ে। অর্থাৎ তোমার বন্ধু পরিজন, আত্মীয় স্বজন যারা তোমার সাথে সরাসরি রক্ত সম্পর্কে আবদ্ধ না, তারাও জ্ঞাতি সম্পর্কেও পড়ে। ঠিক আছে, কিন্তু ইন জেনারেল আমরা রক্ত সম্পর্ক কি জ্ঞাতি সম্পর্কে বুঝি। ওকে আসো ভিতরে দেখি। যাদের সাথে ব্যক্তির রক্তের সম্পর্ক রয়েছে তাদের সাথে ব্যক্তি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আর এভাবে যখন একজন মানুষ একজনের সাথে রক্ত কিংবা বিবাহ সূত্রে আবদ্ধ, এই লাইনটার মধ্যে একটু দেখো এই ওয়ার্ডটা, যে হয় রক্ত আর না হয় বিবাহ সূত্রে আবদ্ধ, দুইটার যে কোনো একটা হবেই, এর কোনো মিস যাবে না। অথবা এছাড়াও কোনো রক্ত বাদেও বিবাহ বাদেও, মনে করো তোমার বাবা মা একজন তোমার নতুন একজন পালক ভাই আনলো বা পালক বোন আনলো, যাকে তারা দত্তক নিছে। তোমার সাথে সেই পালক বোন বা ভাইয়ের কিন্তু কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু তুমি কিন্তু তাকে ভাই হিসেবে গণনা করতেছো, রাইট? এই যে তুমি ভাই হিসেবে তাকে গণনা করতেছো, এটাও জ্ঞাতি সম্পর্কের আলোচনার বিষয়। আসো ভিতরে দেখি কি বলা হয়েছে। সাধারণ অর্থে জ্ঞাতি সম্পর্ক হলো রক্ত, বিবাহ, কল্পনা ও দত্তক গ্রহণ। এই যে রক্ত, বিবাহ, দত্তক, কল্পনা, দত্তক গ্রহণ ইত্যাদি বন্ধন সূত্রে আবদ্ধ ব্যক্তিদের মধ্যকার আত্মীয় সম্পর্ক। ইংরেজি কিন শব্দের অর্থ জাতি, জ্ঞাতি বা আত্মীয় স্বজন, এবং কিনশিপ অর্থ জ্ঞাতি সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক। অর্থাৎ কিন মানে হচ্ছে আত্মীয় বা হচ্ছে তোমার কি সম্পর্ক, এবং কিনশিপ মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। ওকে, এই 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 এতটুকু তোমাকে একটু মুখস্থ করা লাগবে। এই প্যারাটা হচ্ছে তোমাকে মুখস্থ করা লাগবে, মেমোরাইজ করা লাগবে। কিসের জন্য মেমোরাইজ করা লাগবে? তোমার এমসিকিউর জন্য মেমোরাইজ করা লাগবে। যারা আমাদের সঙ্গে জন্ম, রক্ত বা বংশসূত্রে আবদ্ধ তাদের বলা হয় রক্ত সম্পর্কিত জ্ঞাতি, এবং পক্ষান্তরে যারা বৈবাহিক সূত্রে সম্পর্কিত তাদেরকে বলা হয় বৈবাহিক জ্ঞাতি। অর্থাৎ জ্ঞাতি দুই রকমের, আমরা আপাতত জ্ঞাতি দুই রকমের পাচ্ছি। একটা কি? একটা হচ্ছে রক্ত সম্পর্কের জ্ঞাতি, এবং দুইটা হচ্ছে বৈবাহিক জ্ঞাতি। বৈবাহিক জ্ঞাতি কি? তোমার বাবার সাথে তোমার মার কিন্তু কোনো সরাসরি রক্তের মাধ্যমে কানেকশন নাই। অর্থাৎ তোমার, হ্যাঁ যদি এরকম হয় যে সে কাজিন বিয়ে করছে, সেই হিসাব আলাদা, ক্রস ম্যারেজ বা হচ্ছে প্যারালাল ম্যারেজ, হ্যাঁ প্যারালাল কাজিন ম্যারেজ বা ক্রস কাজিন ম্যারেজ আমরা কিন্তু পড়ে আসছি, সেই হিসাব আলাদা। কিন্তু ইউজুয়ালি সাধারণত আমরা কোনো রক্ত সম্পর্কের বাইরে গিয়ে একজন ছেলে একটা মেয়েকে বিবাহ করে এবং একটা মেয়ে একটা ছেলেকে বিবাহ করে। এই যে রক্ত সম্পর্কের বাইরে গিয়ে বিবাহটা হচ্ছে, সেটা কি আলটিমেটলি তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক, তাদের মধ্যে কোনো রক্ত সম্পর্ক নাই। আর আরেক প্রকার হচ্ছে রক্ত সম্পর্ক, তোমার বাবার সাথে তোমার মার সাথে তোমার সরাসরি রক্তের সম্পর্ক আছে। ওকে আসো, রবার্টসন তার সোশিওলজি গ্রন্থে, অ্যাগেইন গ্রন্থের নামগুলো কিন্তু এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোন গ্রন্থ কি লিখছে। রবার্টসন লিখছে সোশিওলজি গ্রন্থ, এবং তার কিংশিপের সংজ্ঞা দিতে গিয়ে বলেন
যে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে ওই সকল ব্যক্তিকার মধ্যকার এক বিশেষ জাল বিশেষ সম্পর্কের জাল বিশেষ, যা সাধারণত পূর্বপুরুষের উত্তরসূরি হিসেবে কয়েকভাবে দেখো, পূর্বপুরুষের উত্তরসূরি হিসেবে দত্তক গ্রহণের মাধ্যমে বা হচ্ছে বৈবাহিক সূত্রে আবদ্ধ। তিনটা, অর্থাৎ আমার পূর্বপুরুষের উত্তরসূরি কি, আমার মনে করো দাদার নাতি হচ্ছে আমি, আমার নানার নাতি হচ্ছে আমি, এই সম্পর্কে কোনো ব্যত্যয় ঘটবে না, এই সম্পর্কে কোনো প্রত্যয় ঘটতেছে না। তো এই যে ব্যত্যয় ঘটতেছে না, তো ব্যত্যয় না ঘটা কি, আমার দাদার সাথে আমার সরাসরি একটা রক্তের সম্পর্ক আছে, এই রক্তের সম্পর্কটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এবং এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পর্ক কি বলতেছে হচ্ছে পূর্বপুরুষের উত্তরসূরি। এছাড়াও কি আমি তোমাকে বলছিলাম যে পালক ভাই বা পালক বোন আনলে সেটাকে আমরা বলতেছি দত্তকের মাধ্যমে গ্রহণ, এবং আরেকটা হচ্ছে তোমার বাবার সাথে তোমার মার সরাসরি রক্তের সম্পর্ক নাই, তারপরেও তারা সম্পর্কে আবদ্ধ, কারণ তারা হচ্ছে বৈবাহিক সম্পর্কে বা বৈবাহিক সূত্রে আবদ্ধ। তাইলে জ্ঞাতি সম্পর্ক কি, জ্ঞাতি সম্পর্ক হচ্ছে আমার একগুচ্ছ লোকের মধ্যে সেই রকম সম্পর্ক যেই সম্পর্কের মধ্যে তারা উত্তরাধিকার সূত্রে আবদ্ধ, অথবা দত্তকের মাধ্যমে আবদ্ধ, অথবা বৈবাহিক সূত্রে আবদ্ধ। এবং এই সংজ্ঞাটা, এই প্রামাণ্য সংজ্ঞাটা রবার্টসনের তোমাকে মেমোরাইজ করা লাগবে। তোমার যদি কিনশিপ কখনো লিখতে বলে, এবং সৃজনশীলে কিন্তু কিনশিপ বেশ ভালো পরিমাণে আসে, কোন জায়গা থেকে গ বা ঘ মার্ক আসবে সেটা কিন্তু আমরা মার্ক করে দিব, কোনো সমস্যা নেই। আর লাস্টে যখন আমরা সৃজনশীল সলভ করবো তখন তুমি দেখতেই পারবা যে কোন জায়গা থেকে আসতেছে। সো কী সম্পর্কে আবদ্ধ হবে, পূর্বপুরুষের উত্তরসূরি, দত্তক এবং হচ্ছে বৈবাহিক সম্পর্ক। আসো এরপরে যাই। রবিন ফক্স তার কিনশিপ অ্যান্ড ম্যারেজ গ্রন্থে কিনশিপের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, কি বলেন, তাহলে রবিন ফক্স কোন গ্রন্থে বলেন, কিনশিপ অ্যান্ড ম্যারেজ গ্রন্থের মধ্যে বলেন যে জ্ঞাতি সম্পর্ক বলতে কেবল আত্মীয় স্বজন বা জ্ঞাতিজনের মধ্যকার সম্পর্ককেই বোঝায়। এটাও তোমাকে মুখস্থ করা লাগবে, খুব ছোট এবং সুন্দর একটা সংজ্ঞা, এই দুইটা সংজ্ঞা তুমি মুখস্থ করতে পারলেই হবে। আর যদি তারপরেও গিয়ে সংজ্ঞা মুখস্থ করতে, ভাই আমি তো দুইটা সংজ্ঞা আমার মন ভরে না, আমি তিনটা সংজ্ঞা মুখস্থ করতে চাই, যদি এক্সট্রা মন চাই তাহলে হচ্ছে নৃবিজ্ঞানী রিভার্সের সংজ্ঞাটা মুখস্থ করতে পারো, ঠিক আছে। ইউজুয়ালি আমি পার্সোনালি হচ্ছে তোমার আমার ইন্টার লাইফে তিনটা করে সংজ্ঞা মুখস্থ করতাম। কি বলা হয়েছে, কেবল আত্মীয় স্বজন বা জ্ঞাতিজনের মধ্যকার সম্পর্ককে বোঝায়। আত্মীয় স্বজন কি, তোমার শ্বশুর, তোমার শ্বশুরের সাথে তোমার কিন্তু কোনো রক্তের সম্পর্ক নাই, তার সাথে তোমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। জ্ঞাতিজনের সম্পর্ক কি, যার সাথে তোমার সরাসরি রক্তের সম্পর্ক আছে, যেমন হচ্ছে তোমার চাচা, তোমার খালা বা কি খালা, তোমার মামা, মামু কেমন আছো, বলে না মামার বাড়ির আবদার, এই বিষয়গুলো হচ্ছে তোমাদের মধ্যে জ্ঞাতিজনের সম্পর্ক, অর্থাৎ রক্তের সম্পর্ক আর কি। এরপরে রেডক্লিফ ব্রাউন বলছে যে যখন আমরা জ্ঞাতি বা আত্মীয়ের কথা বলি তখন এমন একটা ধারণা জাগে যে সে জ্ঞাতির সাথে আমরা কোনো এক বিশেষ বন্ধনে আবদ্ধ। এই বিশেষ বন্ধনটা কি, এই বিশেষ বন্ধনটা কিন্তু এই যে রবার্টসন তার তিনটা বৈশিষ্ট্যের মধ্যে বলে দিছে। কি কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য নাম্বার 1, তারা হচ্ছে রক্তের সম্পর্কে বা হচ্ছে তোমার কি সরাসরি রক্তের সম্পর্কে থাকবে, বা হচ্ছে যেটাকে আমরা উত্তরাধিকার সূত্রে সম্পর্ক বলতেছি। 2 হচ্ছে তারা দত্তকের মাধ্যমে সূত্রে মানে সম্পর্কে থাকবে, অথবা 3 নম্বর হচ্ছে তারা এমন একটা সম্পর্কে থাকবে যেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। তারপরে রিভার্স বলতেছে যে জাতি সম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি। জৈবিক বন্ধনটা কি, জৈবিক বন্ধন মানুষ কেন করে, জৈবিক বন্ধন মানুষ করে হচ্ছে বিবাহের মাধ্যমে। অর্থাৎ বিবাহ এবং পরিবারের একটা এক্সটেন্সিভ ধারণা হচ্ছে তোমার জ্ঞাতি সম্পর্ক। এই তিনটা প্রায় কাছাকাছি কনসেপ্ট, আমি বুঝতেছি যে ভাই পরিবারের ভিত্তি হচ্ছে বিবাহ, আবার বিবাহের কারণে যেটা হয় সেটা হচ্ছে আবার কিনশিপ, এই এত কনফিউজিং কেন? হ্যাঁ, ছোট হালকা কনফিউজিং, কিন্তু এগুলো আশা করি তোমরা যখন পড়বা ভালোভাবে আয়ত্ত করবা, আমাদের দাগানো বই আছে বা হচ্ছে ক্লাসগুলো যেহেতু করতেছো ভালোভাবে, তো আশা করি কোনো সমস্যা হবে না। আসো এরপর সমাজবিজ্ঞানে ম্যালিনস্কি কি বলতেছে যে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সেসব ব্যক্তিগত সম্পর্কের বন্ধন যা সন্তান উৎপাদনের সামাজিক মূল্যায়নের উপর প্রতিষ্ঠিত, এবং আরেকটা হচ্ছে প্রত্যেক সমষ্টিতেই জীবদ্দশার প্রতিটি পর্যায়ে তার সম্পর্কের পরিধি বিস্তৃতি ঘটে, এবং সে সম্পর্ক তার প্রাথমিক সম্পর্ক থেকে উদ্ভূত, তাও তার এই বিস্তৃতি অর্থে জ্ঞাতি সম্পর্ক। সো এগুলো তোমার আহামরি মনে না রাখলেও চলবে, জাস্ট একবার রিডিং দিয়ে যাওয়া, সমস্যা নেই। অতএব বলা যায়, অর্থাৎ এই পুরা জ্ঞাতি সম্পর্কে আমরা একটা সামারাইজ করার চেষ্টা করতেছি। জ্ঞাতি সম্পর্ক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক কীরকম সম্পর্ক? জ্ঞাতি সম্পর্ক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। এই আত্মীয়তার সম্পর্ক হইতে পারে রক্তের ভিত্তিতে, এই আত্মীয়তার সম্পর্ক বা উত্তরাধিকার সূত্রে এই আত্মীয়তার সম্পর্ক হইতে পারে দত্তকের মাধ্যমে, এই আত্মীয়তার সম্পর্ক হইতে পারে বিবাহের মাধ্যমে, যেটা রবার্টসন তার সংজ্ঞায় বলছিল। আবার কখনো রক্ত সম্পর্ক, জন্মগত সম্পর্ক, বংশগত সম্পর্ক। রক্ত সম্পর্ক কি? সরাসরি সম্পর্ক। জন্মগত সম্পর্ক হচ্ছে তোমার বাবার সাথে তোমার মার সম্পর্ক, এবং তোমার বংশগত সম্পর্ক মানে আমার 14 পুরুষ গিয়ে তোমার চাচার কাকা, সে কিন্তু তোমার রক্তের বা বংশের, কিন্তু হচ্ছে তার সাথে তোমার ওরকম বন্ডিং নাই, তো সেও কিন্তু তোমার বংশগত সম্পর্কের মধ্যে পড়ে। তবে যে কোনো জ্ঞাতি সম্পর্কের মূল ভিত্তি হিসেবে বিবাহ ও পরিবারকেই বিবেচনা করা হয়।
অর্থাৎ আমি যদি একটা ফাঁকা স্লাইড নেই, আমি তোমাকে বেজ অ্যান্ড সুপারস্ট্রাকচার পড়েছিলাম লেকচার 2-তে, রাইট? বেজ অ্যান্ড সুপারস্ট্রাকচারের একদম নিচে একদম উপরে যদি আমি রাখি কিনশিপ অর্থাৎ জ্ঞাতি সম্পর্ক, তারপরে যদি আমি রাখি হচ্ছে কি আমার পরিবার নাকি বিবাহ, হ্যাঁ পরিবার, তার নিচে থাকবে হচ্ছে বিবাহ। অর্থাৎ বিবাহের ভিত্তিতে পরিবার গঠিত হয় এবং সেই পরিবারের ভিত্তিতে যে সম্পর্কগুলো আসে সেই সম্পর্কগুলো হচ্ছে আমার জ্ঞাতি সম্পর্ক। ঠিক আছে, ওকে। এই চারটা কিন্তু আঁকাইতে পারো, এই চারটা কিন্তু আঁকাইলে কোনো মন্দ হয় না, ভালোই হয়। আচ্ছা, এরপর জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদ, অর্থাৎ এতক্ষণ আমরা যা পর্যন্ত যে যত রকমের ভুজং ভাজং সংজ্ঞা জানলাম, সংজ্ঞা পড়া ভাই খুব বোরিং একটা বিষয়। এটা আমার পার্সোনালি নিজেরও পড়াইতেও বোরিং লাগে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার খুব বোরিং লাগতো। মজার বিষয় হচ্ছে থিওরিগুলো, অর্থাৎ বিভিন্ন যে তত্ত্বগুলো আছে এবং এই প্রকারভেদগুলো এক্সপ্লেন করা। ঠিক আছে, আসলে প্রকারভেদগুলো কি? প্রথম প্রকারভেদ হচ্ছে আমার বৈবাহিক বন্ধন, যেটা হচ্ছে আমি এতক্ষণ ধরে বক 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 করলাম যে তোমার সাথে তোমার ওয়াইফের যে সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে বৈবাহিক বন্ধনের সম্পর্ক। সেখানে কোনো রক্তের সম্পর্ক নাই। সেখানে কি তুমি আনটিল অর আনলেস তুমি কাজিন ম্যারেজ করতেছো, আমরা সেই দিকে না যাই, সেটা হচ্ছে তোমার আলাদা একটা ভিন্ন একটা কনসেপ্ট। তো ইউজুয়ালি তোমার বাবা মা কিন্তু কি কাজিন না, ইউজুয়ালি হচ্ছে তোমার বাবা মা কোনো র্যান্ডম। অ্যারেঞ্জ ম্যারেজ হলে তো পুরাই র্যান্ডম, আর যদি লাভ ম্যারেজ হয় তাও তারা র্যান্ডম। কোন সেন্সে র্যান্ডম? হচ্ছে তাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এরপর হচ্ছে রক্ত সম্পর্কিত বন্ধন। রক্ত সম্পর্কিত বন্ধন হচ্ছে তোমার সাথে তোমার বাবা মার, তোমার বাবা মার সাথে তোমার সাথে তোমার আপন ভাই বোনের, তোমার সাথে তোমার কাজিনদের, তোমার সাথে তোমার খালার, তোমার সাথে তোমার মামার, তোমার সাথে তোমার চাচার, তোমার সাথে তোমার ফুফুর। অর্থাৎ এই যে বন্ধনগুলো, এগুলো হচ্ছে আমার রক্তের সম্পর্কের বন্ধন। এরপরে কাল্পনিক বন্ধন কি? কাল্পনিক বন্ধন হচ্ছে আরে মামা কি অবস্থা, বন্ধুদের দেখা হলে বলো না মামা, হ্যাঁ, আরে কাকা ভালো আছেন আপনি, আরে চাচা আপনার দিনকাল কেমন যাচ্ছে। এই যে কল্পনা করে নিচ্ছে, অ্যাকচুয়াল এটা, এই দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, এই দুইটা নিয়ে মানুষ কনফিউশন লাগায় ফেলে। এটা হচ্ছে আমি কল্পনা করে নিচ্ছি যে আমার হচ্ছে হয় মামা আছে, যে রিক্সাওয়ালা মামা আছে, আর নাহলে চাচা আছে, আর নাহলে হচ্ছে কাকা আছে। আর এই জায়গায় হচ্ছে প্রথাগত বন্ধন, যেটা হচ্ছে আমি কোনো কিছু কল্পনা করতেছি না। হ্যাঁ ও আমার বেস্ট বন্ধু, হ্যাঁ হ্যাঁ ও আমার ভালো ফ্রেন্ড, হ্যাঁ ওকে আমি ভাই হিসেবে জানি, হ্যাঁ ও আমার ধর্ম ভাই, ও আমার ধর্ম বোন, হ্যাঁ ধর্ম ভাই, ও আমার ধর্ম বোন। এগুলো হচ্ছে আমার প্রথাগত বন্ধন, যেখানে আমার সম্পর্ক নাই, কিন্তু আমি হচ্ছে কি পৃথিবীতে আসার পর কিছু ভালো মানুষের মুখ দেখছি। হ্যাঁ, উকিল বাবা বলে না একটা আছে না, হ্যাঁ প্রথাগত বন্ধনের মধ্যে বিয়ের সময় দেখবা যে উকিল বাব বা উকিল বাবা, এই সম্পর্কগুলো হচ্ছে প্রথাগত বন্ধন। আর কাল্পনিক বন্ধন কি? আমি হচ্ছে আমার রিক্সার মধ্যে যে মামা কাকা চাচা কেমন আছেন আপনি, ওই সম্পর্কগুলো হচ্ছে আমার কাল্পনিক বন্ধন। ওকে, এরপর কি বৈবাহিক বন্ধন। আসো আমরা হচ্ছে এতক্ষণ যা জানছি সেগুলাই জাস্ট এতটুকু দেখে রাখো। শ্বশুর শাশুড়ি, শ্যালক শ্যালিকা, দেবর ননদ, এগুলো কি স্ত্রীর বৈবাহিক সম্পর্কের কারণেই কিন্তু এই সম্পর্কগুলো হয়। অর্থাৎ আমার সাথে আমার শ্বশুরের কিন্তু একদম সরাসরি কোনো সম্পর্ক নাই, আমার সাথে আমার শ্বশুরের একটা জ্ঞাতি সম্পর্ক আছে শুধুমাত্র বৈবাহিক বন্ধনের কারণে। আমার সাথে আমার শালা শালি, আমার সাথে আমার দেবর ভাসুর, এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো আছে শুধুমাত্র বৈবাহিক বন্ধনের কারণে। অর্থাৎ তাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, তাদের সাথে আমার কাল্পনিক সম্পর্ক নাই, তাদের সাথে আমার প্রথাগত সম্পর্ক নাই। এই সম্পর্কগুলো হচ্ছে শুধুমাত্র আত্মীয়তার কারণে, এই সম্পর্কগুলো হচ্ছে শুধুমাত্র বিবাহের কারণে। ঠিক আছে, এরপর হচ্ছে জৈবিক বা রক্ত সম্পর্কিত বন্ধন, যে আমার রক্তের কারণে যে বন্ধনগুলো হয়। আমি বলছিলাম যে আমার চাচা, আমার সাথে আমার চাচার, আমার সাথে আমার ফুফার বা ফুফুর, ফুফার না, আমার সাথে আমার ফুফুর, তো আমার সাথে আমার ফুফার সম্পর্ক কিন্তু আবার বৈবাহিক বন্ধনের কারণে, কারণ সে হচ্ছে কি আমার ফুফুর বৈবাহিক সম্পর্কের কারণে আর কি। তো আমার সাথে আমার চাচার, আমার সাথে আমার ফুফুর, আমার সাথে আমার মামার, আমার সাথে আমার খালার, আমার সাথে আমার চাচাতো ভাই, আমার সাথে আমার ফুফাতো ভাই, আমার সাথে ভাই বা বোন, আমার সাথে আমার মামাতো ভাই বা বোন, আমার সাথে আমার খালাতো ভাই বা বোন, এবং আমার সাথে আমার বাবা মার যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো কি আমার সম্পূর্ণ জৈবিক বা রক্ত সম্পর্কিত বন্ধন। এই যে দেখো, পিতামাতা ও তাদের সন্তান সন্ততির মধ্যকার সম্পর্ক কি? রক্ত সম্পর্কিত বন্ধন। এবং হচ্ছে ছেলে ভাই বোন চাচা মামি ফুফু ইত্যাদি হচ্ছে জ্ঞাতি সম্পর্কের অন্তর্ভুক্ত। এই জায়গায় চাচা হচ্ছে আমার রক্ত সম্পর্কের বন্ধন, চাচি হচ্ছে আমার কি বৈবাহিক সম্পর্কের বন্ধন।
মামা হচ্ছে আমার জ্ঞাতি সম্পর্কের বন্ধন, মামি হচ্ছে আমার বৈবাহিক সম্পর্কের বন্ধন। অর্থাৎ মামা বিবাহ করছে বলেই আমি মামিকে পাচ্ছি। ফুফা কি আমার? ফুফা হচ্ছে আমার জ্ঞাতি সম্পর্কের রক্ত সম্পর্কের বন্ধন বা হচ্ছে তোমার রক্ত সম্পর্কের বন্ধন। ফুফু হচ্ছে আমার বৈবাহিক সম্পর্কের বন্ধন। উল্টা বলছি, সরি। ফুফু হচ্ছে আমার বৈবাহিক সম্পর্কের, সরি বৈবাহিক না, ফুফু হচ্ছে আমার রক্ত সম্পর্কের বন্ধন, ফুফা হচ্ছে আমার বৈবাহিক সম্পর্কের বন্ধন। কারণ ফুফু হচ্ছে ফুফাকে বিয়ে করছে দেখেই আমি ফুফাকে পাইছি, আনটিল আনলেস আমি কোনো ফুফা পাইতাম না। এরপর কাল্পনিক বন্ধন। কাল্পনিক বন্ধন হচ্ছে উদাহরণগুলোর দিকে তাকাবে শুধু, চাচা এবং কাকা। আরে চাচা কেমন আছেন? আরে কাকা অনেকদিন পর আপনার সাথে দেখা হইলো। আরে ভাই ভালো আছেন? হ্যাঁ, তো এই সম্পর্কগুলো কি? এই সম্পর্কগুলো হচ্ছে তোমার কাল্পনিক বন্ধন, যেখানে অ্যাকচুয়ালি কোনো রক্ত সম্পর্ক থাকে না, যেখানে অ্যাকচুয়ালি কোনো আত্মীয়তার সম্পর্ক থাকে না, যেখানে অ্যাকচুয়ালি কোনো বৈবাহিক বন্ধনের সম্পর্ক থাকে না, কিন্তু তাদেরকে তাও আমরা সেই বৈবাহিক সম্পর্ক, সরি রক্ত সম্পর্কের নামে ডাকতেছি, কারণ তাদেরকে আমরা সেই পরিমাণ ক্লোজ মনে করি বা তারা আমাদেরকে সেই পরিমাণ ক্লোজ মনে করে। এরপর হচ্ছে কৃত্রিম বা প্রথাগত বন্ধন। কৃত্রিম বা প্রথাগত বন্ধন কি? যেগুলো হচ্ছে আমার এই যে দেখো উদাহরণগুলোর দিকে তাকা, আমি কিন্তু তোমাকে উদাহরণ দিয়ে আসছি। দোস্ত, মিতা, সখী, ধর্ম ভাই, ধর্ম বোন, হ্যাঁ উকিল বাবা। তো এই বিষয়গুলো কি? আরে দোস্ত কি অবস্থা? মিতা মানে হচ্ছে আমার নাম তায়েফ, আরেকজনের নাম যদি তায়েফ হয় সে আর আমি কি মিতাই, এগুলোকে প্রথাগত বন্ধন। সখী, সখী, সখা, সখী মানে হচ্ছে বান্ধবী, সখা মানে হচ্ছে বন্ধু। তারপরে কি? ধর্ম ভাই। ধর্ম ভাই হচ্ছে তোমার তোমার আপন ভাইয়ের মধ্যে তুমি তাকে ট্রিট করবা, কিন্তু সে হচ্ছে যদি অন্য একটা ধর্মের হয়। তো এই বিষয়গুলোকে, এই বিষয়গুলো হচ্ছে কৃত্রিম বা প্রথাগত বন্ধন। সাধারণ সম্পর্ক ব্যতীত এই যে দেখো পাতানো সম্পর্ক, পাতানো আত্মীয়তার সম্পর্ক বলা হয় এটাকে। এবং সেই জায়গায় পাড়া প্রতিবেশী, চেনা পরিচিত, নিজ ধর্ম বা আদর্শের ব্যক্তিদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠে সেটাই কি আমার প্রথাগত বা হচ্ছে কৃত্রিম সম্পর্ক। মানব জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, মানব জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী। অর্থাৎ মানব জীবনে কি তোমার জ্ঞাতি সম্পর্ক লাগবেই। মানব জীবনে তুমি তোমার ভাই ছাড়া চলতে পারবা, তুমি তোমার বাবা ছাড়া চলতে পারবা, তুমি তোমার ওয়াইফ ছাড়া বা বেটার হাফ ছাড়া চলতে পারবা, তুমি কি তোমার মনে করো যেই এলাকার যে দোকানদার থেকে মনে করো প্রতি সন্ধ্যাবেলা গিয়ে ফুচকা খাও, তার ফুচকা ছাড়া আমার চলেই না। তো এই যে ফুচকা খাচ্ছ যে, তাই তুমি বলতো মামা কড়া করে এক প্লেট ফুচকা বানান তো, সে একটা বান্ধা কাস্টমার পেয়েছে, তুমি তার ফুচকা খেয়ে মজা পাচ্ছ। তো আলটিমেটলি কি তোমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়েছে, সেটা কি কাল্পনিক সম্পর্ক। তারপর মনে করো কী বলে এটাকে, তুমি তোমার বন্ধু, হ্যাঁ সখা, সখী, এই তো তুমি তোমার দোস্ত মিতাই, এদেরকে ছাড়া কি চলতে পারবা না? চলতে পারবা না। অর্থাৎ আলটিমেটলি আমাদের সমাজের জীবনে এটা গুরুত্ব অপরিসীম। এই যে দেখো পরিবার এবং সমাজ কাঠামো তথা গড়নের ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কের বন্ধন কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। অর্থাৎ এই যে পরিবার এবং বিবাহ আমি করতেছি, সেগুলো নিয়ে আমি সমাজ কাঠামো গঠন করতেছি, এই সমাজ কাঠামোর ভিত্তি কিন্তু আবার আমার এই জ্ঞাতি সম্পর্ক। অর্থাৎ জ্ঞাতি সম্পর্ক না থাকলে আবার পরিবার এবং বিবাহের কোনো দাম থাকতো না। ঠিক আছে, পরিবার এবং বিবাহ করে বইলেই জ্ঞাতি সম্পর্কের সৃষ্টি হয় এবং সেই জ্ঞাতি সম্পর্কের কারণে আমার সমাজ টিকে থাকতেছে। ওকে, কনফিউজ হওয়ার যাওয়ার দরকার নেই। আমরা একটু পিরামিডের দিকে যাই, যেটা আমরা আঁকাইছিলাম। এই যে পরিবার মানে বিবাহ এবং পরিবার আছে বইলেই সেই জ্ঞাতি সম্পর্ক হচ্ছে, এবং এই জ্ঞাতি সম্পর্ক থেকে আমার কি হচ্ছে, এই জ্ঞাতি সম্পর্ক থেকে আমার এই পারিবারিক যে বা সামাজিক যে কাঠামো আছে, এই সামাজিক কাঠামো টিকে আছে। ওকে, এরপর আসো কি বলা হচ্ছে, ঐতিহ্যবাহী সমাজ মূলত জ্ঞাতিভিত্তিক। অর্থাৎ ঐতিহ্যবাহী সমাজ কোনগুলো? যেগুলো হচ্ছে প্রথাগত সমাজ, যেগুলো আমাদের চলে আসতেছে একদম আগের কাল থেকে এখনের কাল পর্যন্ত। জ্ঞাতি সম্পর্কের বন্ধনে আবদ্ধ ব্যক্তিরা পরস্পর দায়িত্ব ও কর্তব্যের জালে আবদ্ধ। দায়িত্ব কর্তব্য কি? তোমার বন্ধু তোমার কোনো একটা বিপদে পড়ছে, হ্যাঁ সে কল দিল সন্ধ্যাবেলা, মামা আমার তো খুব জ্বর, তুই কি আমার জন্য একটা বিস্কুট নিয়ে আসতে পারবি নাকি, খুব বিস্কুট খেতে ইচ্ছা করতেছে। তুমি কি করবা? সব কাজ ফালাই দিয়ে দৌড় দিবা, আরে বন্ধুর জ্বর হয়েছে, তাকে একটু দেখে শুনে আসি, তার জন্য একটু ফলমূল নিয়ে যাই, তার জন্য বিস্কুট নিয়ে যাই। সো আলটিমেটলি কি, মানুষের সবার মধ্যে দায়িত্ব ও কর্তব্য আছে। যেমন তুমি তোমার বাবা তোমাকে কেন ফান্ডিং দিচ্ছে পড়াশোনার জন্য? তোমার বাবা তোমাকে টাকা দিচ্ছে, কারণ কি? তোমার বাবা তোমার সাথে সেই রকম সম্পর্ক আছে, রক্তের সম্পর্কের ভিত্তি বলা হচ্ছে এটাকে। একের বিপদে আপদে অন্যরা সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করে। আধুনিক যুগে জাতীয় রাষ্ট্রভিত্তিক সমাজেও জ্ঞাতি সম্পর্কের গুরুত্বকে উপেক্ষা করা যায় না। অবশ্য জ্ঞাতি সম্পর্কের উপর অত্যাধিক গুরুত্ব দিতে গিয়ে কখনো বা জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। অর্থাৎ জাতীয় স্বার্থ কীভাবে ক্ষুণ্ণ হয়, যে এটা হচ্ছে লবিং বলে, এই আমি তোমাকে একটু দেখাই। জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ, জাতীয় স্বার্থ ক্ষুণ্ণটা মার্ক করে আমি যদি এখানে লিখি এটা লবিং জিনিসটা কি ভাই? লবিং জিনিসটা হচ্ছে, মনে করো তুমি তোমার একজন বন্ধু আছে, মনে করো তুমি বিসিএস ক্যাডার হইছো, তুমি মনে করো রাষ্ট্রের 9ম গ্রেডের একজন অফিসার, একজন পুলিশের এএসপি।
তোমার একজন বন্ধু আছে, সে হচ্ছে মোটামুটি রকমের স্টুডেন্ট, এবং সেই বন্ধু হচ্ছে তোমার স্কুল বা কলেজের কেউ না, তোমার এলাকার বন্ধু। বললো যে আরে মামা, তুই তো অনেক উপরের পজিশনে আসোস, দেখ না আমার জন্য কিছু করা যায় কিনা। তুমি তোমার লবিং খাটায় দিয়ে কী করলা, তুমি একজন এএসপি, তুমি একজন কনস্টেবল পদে বা হচ্ছে এসআই পদে তার সুপারিশ করে দিলা, এবং সেই এসআইয়ের চাকরিটা পেয়ে গেল। আলটিমেটলি সে তার চেয়েও কিন্তু যোগ্য ক্যান্ডিডেট ছিল, কিন্তু চাকরি পাচ্ছে কে, পাইলে হচ্ছে সেই কী বলে তোমার পাতানো না ঠিক, তোমার এলাকার যে বন্ধুটা আছে সে। তুমি মনে করো এই পুরো বিষয়টা হচ্ছে লবিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, তোমার মামা মনে করো খুব বড় একজন মন্ত্রী, কথার কথা আর কি, হ্যাঁ, কোনো একটা সরকারের মন্ত্রী খুব বড়। তুমি মনে করো বিসিএসের ভাইভাতে বসবা, তোমার মামা ওদিক থেকে কল দিয়ে দিছে, তুমি মনে করো পাইতে হচ্ছে কাস্টমস ক্যাডার, পাওয়া গেল হচ্ছে কী বলে এটাকে ফরেন ক্যাডার। সো আলটিমেটলি ফরেন ক্যাডারে তোমার চেয়ে বেশি যোগ্য লোক ছিল, কিন্তু সেই জায়গায় তুমি ঢুকে গেছো, কারণ হচ্ছে তোমার জ্ঞাতি সম্পর্কের একটা ভিত্তি আছে। অর্থাৎ জ্ঞাতি সম্পর্ক সবসময় পজিটিভ হয় না, জ্ঞাতি সম্পর্ক কিছু ওই যে বলে না মামা খালুর জোর, হ্যাঁ, এই মামা খালুর জোর হচ্ছে তোমার এই জ্ঞাতি সম্পর্ক আর কি। উন্নয়নশীল দেশের আমলাতন্ত্র জ্ঞাতি সম্পর্কের কাছে নতি স্বীকার করে, অর্থাৎ উন্নয়নশীল দেশকে ভদ্র ভাষায় যাকে গালি দিয়ে বলা হয় গরিব দেশ আর কি। হ্যাঁ, সেই উন্নয়নশীল দেশের আমলাতন্ত্র অর্থাৎ বিসিএস ক্যাডার হ্যাডার হাবিচিবি যারা হচ্ছে আমলা, কারা আমলা হচ্ছে উচ্চপদস্থ কামলা। হ্যাঁ, কাদের কামলা, জনগণের কামলা। তো সেই জ্ঞাতি সম্পর্কের কাছে নতি স্বীকার করে। কেন নতি স্বীকার করে? আর তাই সেখানে কোনো কর্মকর্তা তার অধীনস্থকে নিয়োগদানের সময় তার যোগ্যতা বিচার না করে দেখেন যে চাকরি প্রার্থী তার কতটা কাছের জ্ঞাতি, অর্থাৎ এই যে বলছিলাম লবিং। ওকে, এরপর রবিন ফক্স বলেন সমাজে জ্ঞাতি সম্পর্ক অত্যাধিক গুরুত্বপূর্ণ, এবং এই অবস্থা যে এই যে জ্ঞাতি সম্পর্কের প্রতি আনুগত্য, কর্তব্য বা হচ্ছে ভালোবাসা সব কিছুরই উপরে সে সমাজে জ্ঞাতি সম্পর্ক অবশ্যই আমলাতন্ত্রের শত্রু। অর্থাৎ এই যে তোমার আনুগত্য কর্তব্য আছে, তোমার বন্ধু একটা কথা বলছে, সেই তুমি কথাটা ফালাইতে পারতেছো না, তোমার মনে করো ভাগিনা, তুমি মামা হয়েছে ভবিষ্যতে, খুব বড় একটা পদে আসো, সরি তুমি সচিব হয়ে গেছো, এবং সচিব হওয়ার পরে তোমার ভাগিনা এসে বলতেছে মামা আমার এই কাজটা লাগবে, মামা আমাকে এটা করে দেন। অর্থাৎ তুমি যে তোমার এই ভালোবাসা, আবেগ, অনুভূতির কারণে কোনো সেই কাজটা ফালাইতে পারতেছো না, সেটা কিন্তু আলটিমেটলি রাষ্ট্রের শত্রু। এই যে দেখো, তারপরে কেননা আমলাতান্ত্রিক ব্যবস্থায় কোনো কর্মকর্তাকে নিরপেক্ষভাবে সরকারি নীতি অনুযায়ী কাজকর্ম করতে হয়, অর্থাৎ নিরপেক্ষভাবে তাকে কাজকর্ম করতেই হবে আমলাতান্ত্রিক অনুযায়ী। কিন্তু জ্ঞাতি আছে বলে সে জায়গায় কি নীতি বহির্ভূত যে পন্থা, সেই নীতি বহির্ভূত পন্থাটাই কি, নীতি বহির্ভূত পন্থাটা হচ্ছে মামা খালুর জোর। মামা খালুর জোর বইয়ের মধ্যে লিখে রাখো, পরবর্তীতে পরীক্ষার আগে রাতে হেল্প হবে। অথচ যে সমাজে মানুষ জ্ঞাতির প্রতি অতিশয় দুর্বল, তারা নিরপেক্ষতা বজায় রেখে আমলাতান্ত্রিক প্রশাসনিক কাজকর্ম করতে পারে না। অর্থাৎ নিরপেক্ষতা সবসময় বজায় রাখা সম্ভব হয় না, তাই অত্যাধিক জ্ঞাতিবোধ আমলাতান্ত্রিক ব্যবস্থার প্রতিকূলে। কোনো সমাজ অবশ্য আপেক্ষিক অর্থে জ্ঞাতিত্ব বোধহীন হতে পারে, কিন্তু জ্ঞাতি মানসিকতা দীর্ঘস্থায়ী হতে বাধ্য। দীর্ঘদিন ভুলে যাওয়া এমন নিকটাত্মীয় ব্যক্তিকে যদি কেউ হঠাৎ তার সংকট অবস্থায় সাক্ষাৎ পায়, অবশ্যই সে জ্ঞাতি বলে তার জন্য অবশ্যই কিছু করবে। অর্থাৎ মনে করো তোমার একজন কাছের বন্ধু, তুমি রাষ্ট্রীয় খুব বড় একটা পদে আছো, তুমি হঠাৎ একদিন হাইটে যেতে যেতে দেখতেছো যে তোমার একজন খুব কাছের এলাকার বন্ধু সে হচ্ছে রাস্তায় ভিক্ষা করতেছে। কথার কথা আর কি, কারো বন্ধু এরকম পজিশনে না পড়ুক আর কি, সেই ধরা তো অবশ্যই আছে, কিন্তু মনে করো যে সে হচ্ছে তোমার ভিক্ষা করতেছে। তুমি একজন বিশেষ ক্যাডার হিসেবে মানে কী বলে এটাকে চেষ্টা করবে না তার জন্য কিছু করা যায় কিনা, তাকে একটা কনস্টেবলের চাকরি হলেও দেওয়া যায় কিনা। আলটিমেটলি সেটা রাষ্ট্রের ক্ষতি, কিন্তু সে তো তুমি অবশ্যই করবা, তোমার একটা কি আনুগত্য, কর্তব্য বা ভালোবাসা, দায়িত্ববোধ এগুলো তো আছেই, রাইট? আসে এরপর প্রাচীন কি আধুনিক প্রায় সব সমাজে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সমাজ কাঠামোর চাবিকাঠি। জ্ঞাতি সম্পর্কই হচ্ছে মূল ভিত্তি, যার উপর নির্ভর করছে পারস্পরিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া, এবং মানুষের সঙ্গে তার দেওনা পাওনা, দায়িত্ব, কর্তব্য বা দায় দাবির সম্পর্ক। অর্থাৎ মানুষের মধ্যকার যে দেওনা পাওনা, দায় দাবি জিনিসটা কি, যে ভাই তোকে এটা করে দিতে হবে। ফোন কল দুই রকমের হয়, ভাইয়া আপনি যদি যেটা করে দেন আমার খুব উপকার হয়, এটা এক রকমের, মামা তোকে এটা করতেই হবে, আমি জানি না তুই কেমনে করবি, দুইটা কিন্তু দুই রকমের। অর্থাৎ জ্ঞাতি সম্পর্কে কে কতটা কাছে সেই বিষয়টা হচ্ছে কি তোমার সেই দায় দাবি নির্ভর করে। তারপর হচ্ছে পারস্পরিক সম্পর্ক, মিথস্ক্রিয়া। অর্থাৎ সমাজ ফাংশন করার জন্য যা যা প্রয়োজন, সেই সমাজ ফাংশনের জন্য যা যা প্রয়োজন তার সমস্ত কিছুই আসে হচ্ছে জ্ঞাতি সম্পর্কের মধ্য থেকেই। অর্থাৎ তুমি দূরের হইলেও তো করতা, কাছের হইলেও করতেছো, তুমি কাছের জন্য একটা আগে করতেছো, এই বিষয়টা এক দৃষ্টিতে খারাপ, সেটা রাষ্ট্রের জন্য ওভারঅল খারাপ, কিন্তু আরেক দৃষ্টিতে তো ভালো, তুমি কারো না কারোর জন্য তো করতেছো, রাইট? এরপর
জ্ঞাতি সম্পর্কের বিষয়ে জ্ঞাতি সম্পর্ক বিষয়ে অর্জিত জ্ঞান সমাজের কাঠামো অনুধাবনে সাহায্য করে। সমাজ কাঠামো অনুধাবন বলতে কি বোঝায়? সমাজ কাঠামো অনুধাবন বলতে বোঝায় যে মনে করো একজন নতুন বৈবাহিক পরিবার, তারা হচ্ছে নয়াবাসে গেছে এবং নয়াবাসে যাওয়ার পর তাদের সন্তান হচ্ছে না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বা 5 বছর ধরে, 5 বছর ধরে মনে করো ট্রাই করতেছে। 5 বছর ধরে ট্রাই করার পরে সে হচ্ছে একটা দত্তক নিল, এবং অর্থাৎ তাদের সন্তান প্রয়োজন এবং কোনো একটা এতিমখানায় কোনো একটা সন্তানের বাবা মা প্রয়োজন, অর্থাৎ দুইজন মিলিত হইল এবং মিলিত হওয়ার পর একটা হ্যাপি ফ্যামিলি হইল। আলটিমেটলি সমাজ কাঠামোর মধ্যে কী উপকার হলো? সমাজ কাঠামোর মধ্যে একজন ছোট বাচ্চা তার বাবা মাকে ফেরত পেল এবং সেই সমাজ কাঠামোর মধ্যে একজন বাবা মা তার সন্তান পাইল। এই যে তাদের মধ্যকার যে সম্পর্কটা হলো, সেই সম্পর্কটা জ্ঞাতি সম্পর্ক বিশ্লেষণ করতেছে, এবং জ্ঞাতি সম্পর্ক বিশ্লেষণ করার কারণে সমাজ কাঠামো অর্থাৎ মানুষ যে দত্তক নিয়ে হইলেও সমাজ গঠন করতে পারে সেই কাঠামোটা বিশ্লেষণ করা যায়। এই যে দেখো, কেননা আমরা সবাই রক্ত সম্পর্কের সূত্রে কি উত্তরাধিকার সূত্র, অর্থাৎ আমার দাদার নাতি তো আমি হব, রাইট? আমার এমন না যে আমার দাদার নাতি হচ্ছে আমার বন্ধু হয়ে গেছে, এটা হওয়া সম্ভব না। মনে করো আমার দাদা জাস্ট কথা রমিজউদ্দিন, তো রমিজউদ্দিনের নাতি কি তাইফ বাদ দিয়ে অনব ভাইয়া হইতে পারবে? তোমাদের পারবে না। তো আলটিমেটলি কি, সেটা হচ্ছে তোমার রক্ত সম্পর্কের সূত্রে। আরেকটা হচ্ছে বৈবাহিক সূত্রে, যেটা হচ্ছে তোমার কি বিবাহ না করলে সেটা সম্ভব না করা, বা আরেকটা কি মানে তোমার বাবা মার মধ্যকার যে সম্পর্ক, আরেকটা হচ্ছে তোমার দত্তক হিসেবে বা কাল্পনিক জ্ঞাতি। অর্থাৎ সমাজ কাঠামো টিকে রাখার জন্য এগেইন আমরা ওই পিরামিডটার মধ্যে যাইতে পারি। কোন পিরামিড? যে পিরামিডটা আমরা নিজেরা আঁকাইছিলাম। এই যে সমাজ কাঠামো, পরিবার এবং বিবাহ কি? পরিবার হচ্ছে তোমার সমাজের একক এবং সেই সমাজের এককের ভিত্তি হচ্ছে বিবাহ, এবং এই দুইটার একত্রিত রূপ বা গঠনের রূপ হচ্ছে কি জ্ঞাতি সম্পর্ক। এবং তাহলে আলটিমেটলি কি সমাজ কাঠামো গঠনে হচ্ছে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব অপরিসীম। এরপর আদিম সমাজের কাঠামো বিশ্লেষণে জ্ঞাতি সম্পর্ক একটি পদ্ধতি হিসেবে কাজ করে। মর্গানের কাছে জ্ঞাতি সম্পর্ক বিশ্লেষণ ছিল আমেরিকার ইন্ডিয়ান মানে হচ্ছে রেড ইন্ডিয়ান, যারা তাদের সমাজ কাঠামো বিশ্লেষণ পদ্ধতি। তিনি জ্ঞাতি সম্পর্কের পদ বিশ্লেষণে সেখানকার পরিবার কাঠামো এবং সম্পত্তির মালিকানার স্বরূপ বুঝতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ এই যে মর্গান আছে, সেই মর্গান হচ্ছে তোমার জ্ঞাতি সম্পর্কে একটা থিওরি বা তত্ত্ব দেন, এবং এই থিওরিটা আমরা একটু পরে কিন্তু পড়াশোনা করব, সমস্যা নেই। সেখানকার পরিবার কাঠামো এবং সম্পত্তির মালিকানার স্বরূপ বুঝতে তিনি সক্ষম হয়েছিলেন। আমাদের হিন্দু বা মুসলিম সমাজে যদি একজন যুবক কাউকে বাবা বলে সম্বোধন করে, তাহলে বুঝে নিতে পারি যুবকটি ওই ভদ্রলোকের সন্তান এবং সে ভদ্রলোকটির সম্পত্তির অধিকারী। অর্থাৎ আমরা কি সমাজ কাঠামো কিন্তু বোঝার আরেকটা মাপকাঠি পেয়ে গেছি আমরা, যে মনে করো গারো বা খাসিয়া সমাজের মধ্যে কি হয়, গারো বা খাসিয়া সমাজের মধ্যে কোনো একটা সন্তান যদি তাকে মা বলে ডাকে কাউকে, কোনো একটা মেয়েকে, তাহলে বুঝতে হবে তাহলে কি সেই সমাজের মধ্যে ওই মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হচ্ছে সেই সন্তান। আমাদের মুসলমান এবং হিন্দু সমাজে কি হয়, মুসলমান এবং হিন্দু সমাজে অর্থাৎ তোমার আমার সমাজে আর কি, যেটা মনে করো আমার সমাজে কি আমি আমার বাবার সম্পত্তির উত্তরাধিকার, তোমার সমাজে কি তুমি তোমার বাবার সম্পত্তির উত্তরাধিকার। তো আলটিমেটলি কি দাঁড়াইলো? আলটিমেটলি দাঁড়াইলো হচ্ছে এই যে সম্পত্তির উত্তরাধিকার বিষয়টা হচ্ছে তোমার এই জ্ঞাতি সম্পর্কের কারণেই আমরা জানতে পারি। তারপরে কি নেতৃত্বের ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেতৃত্বের জন্য জ্ঞাতি সম্পর্ক কীভাবে ভূমিকা পালন করে? এই যে মনে করো নির্বাচন হচ্ছে, আমরা নির্বাচন হয়ে মনে করো আমেরিকার নির্বাচনের কথা বলি, যে আমেরিকার কয়েকদিন আগে নির্বাচন হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো। কাকে হারায় বলো তো? আমাদের যে অপোনেন্ট ছিল কমলা হ্যারিস, সেই কমলা হ্যারিসকে হারানোর পরে সে ক্ষমতায় আসছে। এই যে কমলা হ্যারিসকে হারায় সে ক্ষমতায় আসলো, এই যে নেতৃত্ব, সেই নেতৃত্বটা আসে কোথা থেকে, বা আমরা যে নির্বাচন ব্যবস্থা দাঁড় করাতে পারি, এই কনসেপ্টটা আসছে কোথা থেকে? এই কনসেপ্টটা আসছে হচ্ছে জ্ঞাতি সম্পর্কের কারণে। তুমি যদি আদিমকালে যাও, একদম পূর্বে আদিমকালে গিয়ে তুমি যদি দেখো, সেই সমাজের মধ্যে হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা বিরাজমান, সেই সমাজের মধ্যে মনে করো যে সবচেয়ে বেশি শক্তিশালী, অর্থাৎ আমাদের বর্তমান সমাজে, আচ্ছা ডোনাল্ড ট্রাম্প ফালাও, কমলা হ্যারিস ফালাও, আদিমকালও ফালাও, আমাদের ইউজুয়াল বর্তমান সমাজের মধ্যে আমাদের বাসার কর্তা আমরা কাকে মানি? বাসার কর্তা মানে হচ্ছে আমাদের বাবাকে, বা হচ্ছে কোনো পুরুষতান্ত্রিক সমাজ যেহেতু পুরুষ, বা হচ্ছে কোনো ছেলে কোনো ফিগারকে আমরা মানি। মনে কর বাবা মারা গেলে বড় ভাই, বা হচ্ছে গার্ডিয়ান মানা যাকে আমরা বলি। তো এই যে গার্ডিয়ান মানতেছে, এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে আলটিমেটলি নেতৃত্বের গুণাবলী প্রকাশ করে। হ্যাঁ, সে বাজার করে আনতেছে, সে প্রোভাইড করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে। হ্যাঁ, এখন হচ্ছে তোমার মেয়েরাও করতেছে, এবং ওই বিষয়টা খারাপ না, অবশ্যই খারাপ না, কিন্তু তুমি মানো বা না মানো,
হ্যাঁ, আলটিমেটলি কিন্তু তোমার পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু বা পুরুষ শাসিত সমাজ আমাদের রয়েই গেছে এখন। সো বিষয়টা কতটা খারাপ কতটা ভালো সেটা ব্যাখ্যা কখনো সোশিওলজি দিবে না, এবং সোশিওলজি যেহেতু দিবে না আমিও সেটার মধ্যে যাব না। কিন্তু আলটিমেটলি এই যে নেতৃত্বের গুণাবলী, সেই নেতৃত্বের গুণাবলী আসছে কোত্থেকে? আসছে হচ্ছে জ্ঞাতি সম্পর্কের কারণে, যে না পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে, একটা পুরুষ শাসিত সমাজের মধ্যে একটা পুরুষ তোমাকে নেতৃত্ব দিবে, এবং সেই বিষয়টা মনে করো আদিমকাল থেকে চলে আসছে, ঠিক আছে। এরপর আধুনিক কি জাতীয়তাবোধ তথাকথিত আদিম সমাজের জ্ঞাতি সম্পর্কের বোধেরই সম্প্রসারিত রূপ, অর্থাৎ পূর্বে যেমন ছিল তা হচ্ছে তোমার কি বলে তার সম্প্রসারিত রূপ বা একটু ব্রড রূপ হচ্ছে আধুনিক কি বলে এটাকে জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি বন্ধনে দৃঢ় জনগোষ্ঠী, যেমন গোষ্ঠী চেতনায় উদ্বুদ্ধ, এক গোষ্ঠী চেতনায় উদ্বুদ্ধ, দুই হচ্ছে নিজস্ব জ্ঞাতি মর্যাদার মানে কি বলে এটাকে স্বার্থ রক্ষায় ছিল তৎপর। ঠিক তেমনই আজকের যুগে জাতীয়তাবোধ উদ্বুদ্ধ জনগোষ্ঠী বা জাতি নিজেদের স্বার্থ অধিকার অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। এবং এর ফলশ্রুতিতেই জাতীয় রাষ্ট্রগুলো আসছে। প্রশ্ন কি ভাই এতক্ষণ কি পড়াইলেন, কি বললাম? এতক্ষণ আমরা রিডিং পড়াইলাম, চলো একটু বিস্তারিত বলি তোমাকে। কাহিনী হচ্ছে প্রাচীনকালে কি হইতো, প্রাচীনকালে হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা ছিল যেই সমাজের মধ্যে তোমার জ্ঞাতির সম্পর্ক ছিল, জাতির সম্পর্ক ছিল। অর্থাৎ মনে করো একজন দলপতি বা দলনেতার অধীনে মনে করো 50 জন লোক থাকতো, এবং তারা মনে করো যুদ্ধ করে সংগ্রাম করে, হ্যাঁ, পশু পাখি শিকার করে, ফলমূল শিকার করে, ফলমূল আহরণ করে, আবার হচ্ছে মনে করো আরেকটা দল মাংস শিকার করছে, তাদের থেকে ছিনিয়ে নিয়ে তারা কোনোভাবে জীবনযাপন করতো। এবং এই যে তাদের মধ্যে যে একতা বোধ, এই যে তাদের মধ্যে যে কি বলবো কি আমরা ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধ সেটা কি, সেই ভ্রাতৃত্ববোধ হচ্ছে এক প্রকার জ্ঞাতি সম্পর্ক। এবং সেই ধারণা কিন্তু আস্তে আস্তে যখন ডেভেলপ হওয়া শুরু করলো, সেই ডেভেলপ হইতে আলটিমেটলি আমার বর্তমান রূপে এসে দাঁড়িয়েছে, যেটার মধ্যে আমরা জাতীয়তাবোধ পাই। এবং এই জাতীয়তাবোধ কি, যে অন্য সবাই ধরা খাক মারা খাক আই ডোন্ট কেয়ার, সরি এটা ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, আচ্ছা, অন্য সবাই ধরা খাক আই ডোন্ট কেয়ার, আমি যাতে ঠিক থাকতে পারি, অর্থাৎ নিজের জাতি যাতে ঠিক থাকতে পারে। মনে করো তুমি চিন্তা করতেছো কি আজকের দেশে মনে করো পার্শ্ববর্তী সকল রাষ্ট্র কি বলে এটাকে বাদ যাক, আই ডোন্ট কেয়ার, আমাদের বাংলাদেশ ঠিক থাকলে হয়েছে, রাইট? এই যে তোমার মধ্যে যে ঐক্য চেতনা, তোমার মধ্যে যে জাতিকে নিয়ে ভালো কিছু করার চেতনা, এই চেতনাটা কোত্থেকে আসছে? এই চেতনাটা আসছে হচ্ছে জাতীয়তাবোধের কারণে। এরপর জ্ঞাতি সম্পর্ক কোনো না কোনোভাবে বিভিন্ন সমাজের চাহিদা মিটিয়ে চলে। কীভাবে সমাজের চাহিদা মিটিয়ে চলে? যে গতিশীল শিল্পায়িত সমাজে মানুষ আত্মীয় স্বজনের উপর নির্ভর হচ্ছে স্বীয় কর্মপ্রচেষ্টা, আমরা একটু দাগাই, হ্যাঁ, স্বীয় কর্মপ্রচেষ্টা, সভা সমিতি, বীমা, হাসপাতাল, সরকারি নিরাপত্তা সংস্থা, আইন বিচার ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের উপর বেশি নির্ভরশীল। অর্থাৎ জ্ঞাতি সম্পর্কের মধ্যে আস্তে আস্তে আমরা রক্ত সম্পর্ক বা হচ্ছে তোমার বৈবাহিক সম্পর্ক যে আছে, যে মনে করো আগে কি হতো, আগে হচ্ছে আমার শ্বশুর অমুক একটা পজিশনে আছে, যাই শ্বশুরকে একটু রিকোয়েস্ট করে দেখি তো কেমন হয়। হ্যাঁ, তুমি শ্বশুরকে রিকোয়েস্ট করলা, শ্বশুর তোমার কাজটা করবে, কিন্তু তুমি শ্বশুরের কাছে কিন্তু আলটিমেটলি ছোটো হয়ে যাচ্ছ, যে না জামাই আমার ফেভার নিচ্ছে বা হচ্ছে হেল্প নিচ্ছে। সো সেই জায়গা থেকে জ্ঞাতি সম্পর্কের মধ্যে আস্তে আস্তে শিফট হচ্ছে কোন জায়গায়? কাল্পনিক বা হচ্ছে প্রথাগত জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে, যে মানুষ স্বীয় প্রচেষ্টায় যে দেখি তো আমার কী বলে সমাজের মধ্যে যে লিঙ্ক লবিংগুলো আছে, সেই লিঙ্ক লবিং বা নেটওয়ার্কিংগুলো কাজে লাগায় আমার কি হচ্ছে, সেই জায়গা থেকে সভা সমিতি, বীমা, হাসপাতাল, সরকারি নিরাপত্তা সংস্থা, আইন বিচার ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান ইত্যাদির কনসেপ্ট আসতেছে, এবং এই জায়গার মধ্যে তারা এটার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়তেছে। এরপর নগর জীবনে দেশের নানা অঞ্চলের মানুষ এসে একত্রিত হয়, সহকর্মীদের সঙ্গেও এক ধরনের বন্ধুত্বমূলক জ্ঞাতি সম্পর্ক গড়ে ওঠে। ওকে, কি সহকর্মীদের সঙ্গে, এই যে সহকর্মী এতক্ষণ ধরে যেটা বললাম লিঙ্ক লবিং, তো তারপরে কি শহরে বা পাড়া মহল্লার মধ্যে কৃত্রিম জাতি সৃষ্টি করে নেওয়ার রেওয়াজও দেখা যায়। শহরে পাড়া বা মহল্লা, শহর না, এটা গ্রামের মধ্যেও প্রযোজ্য। গ্রামের মধ্যে কি বন্ধু পাও না তুমি, আরে মামা চল বিকাল হলে চল একটু ফুটবল খেলে আসি। হ্যাঁ, শহরের মধ্যে আরে মামা চল রাস্তার ধারে এক কাপ চা খাই, কী অবস্থা। সো এই যে কাল্পনিক সম্পর্কগুলো, তারাই যখন রাষ্ট্রের বড় বড় পর্যায়ে যাচ্ছে, হাসপাতালে চাকরি করতেছে, নিরাপত্তা সংস্থায় চাকরি করতেছে। আমি তোমাকে একটা ভালো উদাহরণ দিই, মনে করো তোমার বাসা ঢাকাতে, জাস্ট কথার কথা, এবং তুমি মনে করো বা ঢাকা না হয়ে মনে করো যে কোনো জায়গা হতে পারে দিনাজপুর, জাস্ট কথার কথা, দিনাজপুর, তোমার বাসা দিনাজপুরে। সো দিনাজপুরে তোমার বাসা হওয়া সত্ত্বেও তুমি কী করছো, তোমার অসুখ হয়েছে, জ্বর হয়েছে, এবার তোমার নাপা লাগবে। তোমার কথা হচ্ছে আমার বাসা থেকে 2 মিনিট হাঁটলেই দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ, যাই একটু দিনাজপুর সরকারি মেডিকেল কলেজে গিয়ে দেখি কেমন লাগে। তো গ্যাসও গিয়ে দেখতেছো যে 100 জনের সিরিয়াল, 100 জনের সিরিয়াল, কিন্তু যে গেটের মধ্যে যেই লোকটা এই সিরিয়ালটা মেনটেন করতেছে তাকে, সে হচ্ছে তোমার বন্ধু, এলাকার বন্ধু, তার সাথে তুমি মনে করো দিন রাত বিড়ি খাও, চা খাও। হ্যাঁ, তো বিড়ি কেউ খাও না, কিন্তু চা খাও আর কি। সো এই যে তুমি তার সাথে মনে করো দিন রাত চা খাচ্ছ, চা খাইতে একটা পর্যায়ে কী হবে,
একটা পর্যায়ে মনে করো তোমার সাথে তার একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কাল্পনিক সম্পর্ক বা প্রথাগত সম্পর্ক হয়ে গেছে, মামা কি অবস্থা, হ্যাঁ ভাই ভালো আছেন, তো ওই সম্পর্ক মানে সে তখন তোমাকে চিনছে, তুমি তার কাছে স্লিপ জমা দিলা, সিরিয়াল মনে করো 2 জন পরে তোমাকে দিয়ে দিল, অর্থাৎ 100 দিনে সিরিয়াল তোমার ধরা লাগলো না। আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে ওই যে লিঙ্ক লবিং, হ্যাঁ বিভিন্ন সমাজের গতিশীল শিল্পায়িত সমাজে মানুষের আত্মীয় স্বজনের উপর নির্ভরের চেয়ে এই যে তোমার লিঙ্ক লবিং বা হচ্ছে অন্যান্য যে প্রথাগত জ্ঞাতি সম্পর্ক বা হচ্ছে কি অন্যান্য যে কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক সেগুলোর উপর মানুষ বেশি নির্ভরশীল হয়ে পড়তেছে। এরপর অতএব বলা যায় জ্ঞাতি সম্পর্কেও সমাজের এক অবিচ্ছেদ্য অংশ এবং এর সামাজিক গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং এই যে জ্ঞাতি সম্পর্কের সামাজিক গুরুত্ব, আমরা একটু পিছিয়ে যাই, জ্ঞাতি সম্পর্কের সামাজিক গুরুত্ব কিন্তু গ বা ঘ মার্কে অনেক বেশি বার আসে, স্পেশালি ঘ মার্কে আসে, ঠিক আছে, যদি আসে কি স্পেশালি ঘ মার্কে আসবে। এরপর সামাজিক সংগঠনের মূলে রয়েছে জ্ঞাতি সম্পর্ক সামাজিক উন্নতি ও অগ্রগতিতে। তাহলে কি আলটিমেটলি সামাজিক উন্নতি ও অগ্রগতিতে, হ্যাঁ সামাজিক সম্পর্ক কিন্তু গুরুত্ব অপরিসীম। তুমি মনে করো তোমার কোনো এলাকার মানুষ ছাড়া কিন্তু বাঁচতে পারতেছো না, আরে বন্ধু কি অবস্থা, হ্যাঁ তোমার এলাকার বন্ধু না থাকলে কিন্তু তুমি বিষাদগ্রস্ত হয়ে যাবা, মানসিকভাবে হতাশ হয়ে যাবা, এবং তুমি যখন মানসিকভাবে হতাশ হয়ে যাবা তুমি সমাজে ঠিকমতো ফাংশন করতে পারবে না, এবং সমাজে যখন তুমি ঠিকভাবে ফাংশন করতে পারবে না আলটিমেটলি সেটা তোমার লস, আলটিমেটলি সেটা জাতির লস, আলটিমেটলি সেটা সবার লস। ওকে, এরপর আসো জ্ঞাতি সম্পর্ক সম্পর্কে লুইস হেনরি মর্গানের তত্ত্ব, খুব মজার একটা তত্ত্ব, আমরা 2টা তত্ত্ব শিখবো, আপাতত প্রথমেই তত্ত্বটার দিকে তাকাও। লুইস হেনরি মর্গান এই ভদ্রলোক একজন, আসো দেখি বিস্তারিত দেখি, এই যে লুইস হেনরি মর্গানের একটা ছবি আছে এখানে। এই লুইস হেনরি মর্গান তার কোন গ্রন্থের মধ্যে, এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থের মধ্যে একটা তত্ত্ব দেন, এবং যেই তত্ত্বের মধ্যে তিনি 2 প্রকার শ্রেণীর আলোচনা করেন, একটা হচ্ছেন শ্রেণীবাচক জ্ঞাতি প্রথা, আর একটা হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি প্রথা। ওকে, শ্রেণীবাচক জ্ঞাতি প্রথা কি, আমরা এইখানে আসবো, সমস্যা নেই, এই যে এখানের মধ্যে উনি, আচ্ছা এখানে একটু পড়ে যাই যেহেতু এখানেই আসি, তিনি জ্ঞাতি সম্পর্কের পদাবলী বিশ্লেষণ করে ইরোকুয়া সেনেকা ট্রাইবের সম্পত্তি, পরিবার, অর্থাৎ যে কোনো একটা ট্রাইব মানে হচ্ছে তোমার একটা সমাজ ব্যবস্থা আর কি, বা হচ্ছে তোমার ট্রাইব বলতে সমাজ ব্যবস্থা না, উপজাতি বা আদিবাসী আর কি, সম্প্রদায়কে বোঝায় ট্রাইব বলতে বেসিক্যালি, সম্পত্তি, পরিবার প্রথা, মালিকানা তথা গোটা সমাজ কাঠামো বিশ্লেষণ করতে সক্ষম হয়েছেন। মর্গানের কাছে জ্ঞাতি সম্পর্ক ছিল একটি পদ্ধতি বিষয় যা দিয়ে আদিম সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে তিনি সক্ষম হয়েছিলেন, অর্থাৎ এই যে কী বলে এটাকে রক্ত সম্পর্ক আছে, সেই রক্ত সম্পর্ক দিয়ে আদিম সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার মতো একটা সক্ষমতা তিনি দেখাইছিলেন। যে আমাদের মর্গানের পরিবার তত্ত্ব পড়ছিল না, যে পূর্বে কি ছিল, রক্ত সম্পর্কের বিবাহ, তারপরে ছিল কি দলগত বিবাহ, হ্যাঁ তারপরে কি সিন্ডাসমিয়ান, পুনালিয়াম, তো এই যে বিভিন্ন রকমের সম্পর্ক ছিল, আবার পিতৃতান্ত্রিক পরিবার, তারপরে লাস্টে গিয়ে হচ্ছে একক পরিবার, অর্থাৎ তিনি আদিম সম্পর্ক পাইছিল থেকে, আদিম সম্পর্ক পাইছিল হচ্ছে এই জ্ঞাতি সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে, বা আদিম পরিবার ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা পাইছিল এই জায়গায়। ঠিক আছে, আসো দেখি এরপরে কি বলা হয়েছে, এই 2টা আছে, এই 2টা আপাতত মনে রাখো, যে শ্রেণীবাচক জ্ঞাতি প্রথা এবং হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি প্রথা। শ্রেণীবাচক জ্ঞাতি প্রথা কি, শ্রেণীবাচক জ্ঞাতি প্রথা হচ্ছে, আচ্ছা একটু পিছিয়ে যাই, তোমার একটু ভালোভাবে বুঝে আসি, আমরা একটু লিখি, একটা হচ্ছে শ্রেণীবাচক জ্ঞাতি প্রথা, একটা হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি প্রথা। শ্রেণীবাচক জ্ঞাতি প্রথা, বর্ণনামূলক জ্ঞাতি প্রথা। ওকে, শ্রেণীবাচক জ্ঞাতি প্রথার মধ্যে মনে করো আমরা কাজিন নামে একটা জিনিস জানি না, কাজিন জিনিসটা কি, কাজিন একটা কাজিন নামে একটা জিনিস জানি না, কাজিন কয় প্রকার, একটা হচ্ছে আমার প্যারালেল বা প্যারালেল একই কথা, এক একজন এক একটা লেখে, প্যারালাল, একটা হচ্ছে ক্রস। প্যারালেল কাজিন কি, প্যারালেল কাজিন হচ্ছে আমার হচ্ছে তোমার ফুফাতো ভাই বোন, এবং হচ্ছে তোমার ফুফাতো না চাচাতো ভাই বোন এবং হচ্ছে আমার এই পাশে খালাতো ভাই বোন, খালাতো। আচ্ছা, ক্রস কাজিন কি, ক্রস কাজিন হচ্ছে আমার এই পাশে ফুফাতো ভাই বোন এবং এই পাশে হচ্ছে মামাতো ভাই বোন, এর হচ্ছে আমার ক্রস কাজিন। লুইস হেনরি মর্গানের মতে যখন আমার বর্ণনামূলক জ্ঞাতি প্রথা আসে, যেটা পরবর্তীতে আসে কিন্তু, হ্যাঁ বর্তমান সমাজের কথা উনি বলতেছে, এই বর্ণনামূলক জ্ঞাতি প্রথার মধ্যে আমার এই কাজিন চার্টটা মেনটেন করা হয়, যেখানে আমরা ভাই বোন বা হচ্ছে চাচা আত্মীয়, সেই আত্মীয়টাকে আলাদাভাবে চেনার চেষ্টা করি।
কি করি, আমরা আত্মীয়টাকে আলাদাভাবে চেনার চেষ্টা করি, আলাদাভাবে বুঝার চেষ্টা করি। যেমন কি আত্মীয়কে আলাদাভাবে বুঝা কি, শুধুমাত্র মনে করো আমি কিন্তু বর্ণনামূলক জ্ঞাতি প্রথার বর্ণনা দিতেছি। এই জায়গার মধ্যে আমার যে চাচা আছে সে হচ্ছে শুধুমাত্র আমার চাচা, আমার যে চাচাতো ভাই আছে সে হচ্ছে আমার প্যারালেল কাজিন, আমার যে ফুফু আছে সে হচ্ছে শুধুমাত্র আমার ফুফু, এবং তার সন্তান হচ্ছে শুধুমাত্র ফুফাতো আমার ভাই বোন। লুইস হেনরি মর্গানের মতে শ্রেণীবাচক জ্ঞাতি প্রথা যখন ছিল সেটা হচ্ছে পূর্বের সমাজে ছিল, এবং পূর্বের সমাজে শ্রেণীবাচক জ্ঞাতি প্রথার মধ্যে এই ফুফাতো, মামাতো, চাচাতো, খালাতো এরকম আলাদা কোনো শ্রেণী বিভাগ ছিল না। এরা যারাই থাকতো এরকম কনসেপ্ট ছিল, কিন্তু এই যারাই থাকতো এরা হচ্ছে আমার সরাসরি ভাই বোন। অর্থাৎ সেই জায়গার মধ্যে আমার দলগত যে বিবাহের প্রথাটা, সেই দলগত বিবাহের প্রথাটা আসে, এবং কার সন্তান কে, কার সন্তান কোত্থেকে আসছে সেই বিবাহটা, সেই পার্থক্যটা কোনোভাবে করা যায় না। ঠিক আছে, অর্থাৎ আলটিমেটলি কি দাঁড়াইলো, শ্রেণীবাচক জ্ঞাতি প্রথার মধ্যে আমরা ফুফাতো, মামাতো, খালাতো, চাচাতো ভাই বোনকে কোনো অস্তিত্ব স্বীকার করতেছি না, তাদেরকে বলতেছি সরাসরি আমাদের আপন ভাই বোন। বর্ণনামূলক জ্ঞাতি প্রথার মধ্যে আমরা ফুফাতো, মামাতো, চাচাতো, খালাতো ভাই বোনকে একটা অস্তিত্ব স্বীকার করতেছি এবং সরাসরি বলতেছি যে না, তাদের আলাদা কোনো মানে আমাদের সরাসরি কোনো ভাই বোন নাই, তারা আলাদা একটা জ্ঞাতি সম্পর্কের মধ্যে পড়ে। এই জ্ঞাতি সম্পর্কটা হচ্ছে আমার রক্ত সম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক। অর্থাৎ এই দুইটা কনসেপ্টের দ্বারা উনি আদিম পরিবার ব্যবস্থা মানে বা আদিম রক্ত সম্পর্ক ব্যবস্থা বিশ্লেষণের পাশাপাশি বর্তমান রক্ত সম্পর্কের ব্যবস্থাও বিশ্লেষণ করতে সক্ষম হন। ঠিক আছে, লুইস হেনরি মর্গান। কোন গ্রন্থের মধ্যে? এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থের মধ্যে, যেখানে ইনি ইরোকুয়া এবং সেনেকা ট্রাইবের সম্পত্তি বা হচ্ছে তোমার এই পরিবার প্রথা, তারপর হচ্ছে তাদের ভাই বোন কীভাবে আসে, অর্থাৎ পুরো আদিম ব্যবস্থা সম্পর্কে এটা জানার চেষ্টা করেন। এরপর আসো, শ্রেণীবাচক একটি পদ বা শব্দ একই ধারায় দণ্ডায়মান, অর্থাৎ একই ধারায় দণ্ডায়মান এমন একটি শ্রেণী বা দলকে আওতাভুক্ত করে। অর্থাৎ একই ধারায়, এখানে তোমার এই যে দেখো ইংরেজি আঙ্কেল, আন্ট, কাজিন প্রভৃতি সম্বোধন পদগুলো শ্রেণীবাচক জ্ঞাতি নির্দেশন। অর্থাৎ আঙ্কেল দ্বারা কি, আঙ্কেল দ্বারা আমি আমার চাচাতো কি বলে চাচাও হইতে পারে, আঙ্কেল দ্বারা আমার মামাও হইতে পারে, আঙ্কেল দ্বারা আমার খালাও হইতে পারে, আঙ্কেল দ্বারা আমার ফুফু হইতে পারে। অর্থাৎ আঙ্কেল দ্বারা মানে খালা ফুফু তো হইতে পারবে না, ওগুলো আন্ট আর কি। আঙ্কেল দ্বারা আমার কি হইতে পারে, আমার চাচা হইতে পারে, আমার মামা হইতে পারে, আমার কি হইতে পারে, খালু হইতে পারে, আমার ফুফা হইতে পারে। এবং আন্ট দ্বারা কি সব রকমের মহিলা পদগুলো হইতে পারে, যেমন হচ্ছে আমার মামু হইতে পারে বা মামি হইতে পারে আর কি, আমার মামি হইতে পারে, আমার চাচি হইতে পারে, আমার ফুফু হইতে পারে, আমার খালা হইতে পারে। অর্থাৎ আন্ট এবং আঙ্কেল এদের মধ্যে কোনো একই দল, অর্থাৎ এদের সন্তানের আমার ভাই বোন আপন, এদেরকে আমি ডিস্টিংগুইশ আলাদাভাবে করতে পারবো না। ঠিক আছে, এর মধ্যে তোমার ভিতরে অনেক গভীরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, সেই গভীরভাবে তোমার ব্যাখ্যা দরকার নেই। আমি তোমাকে এতটুকু মনে রাখার জন্য বলবো, সেটা হচ্ছে প্রথা, পাক, একক বিবাহ পরিবার। হ্যাঁ, প্রথা, পাক, একক জ্ঞাতি প্রথা, আচ্ছা প্রাক একক বিবাহ পরিবার, অর্থাৎ একক বিবাহ ভিত্তিক পরিবার যখন উৎপত্তি হয় তার আগের ব্যবস্থাটা হচ্ছে আমার এই শ্রেণীবাচক জ্ঞাতি প্রথা। এবং এই জায়গার মধ্যে এতটুকু মনে রাখবা যে আমার নিজের ভাই এবং আমার পিতার ভাইয়ের পুত্ররা সবাই আমার ভাই, আমার নিজের বোন এবং আমার মায়ের বোনের কন্যারা সবাই আমার বোন। অর্থাৎ এই প্রথার মধ্যে তিনি আরেকটা উদাহরণ মনে রাখবা, মালয় পরিবার এবং হচ্ছে তুরানি পরিবার বলে উনি সম্বোধন করেন। অর্থাৎ আমার মায়ের সাইডে যত বোনেরা আছে তাদের সকলের সন্তান হচ্ছে আমার বোন, এবং আমার ভাইয়ের সাইডে যত ভাইয়েরা আছে বা সন্তানেরা আছে তাদের সকলের সন্তান হচ্ছে আমার কি ভাই। অর্থাৎ কাজিন নামে কোনো কনসেপ্ট আলাদাভাবে ছিল না, যে সবাই আমার কাজিন এবং সময় আমার ভাই, আলাদা ডিস্টিংগুইশ করার কোনো সুযোগ এই শ্রেণীবাচক জ্ঞাতি প্রথার মধ্যে ছিল না। বর্ণনামূলক জ্ঞাতি প্রথা কি? বর্ণনামূলক জ্ঞাতি প্রথা হচ্ছে এই যে দেখো প্রাক যুগল বিবাহ পর্যায়, যেটাকে আমরা দলগত বিবাহ কাল বলতেছি, এই জায়গার মধ্যে উনি এই কি বলে এটাকে বর্ণনামূলক জ্ঞাতি প্রথা দেন, এবং এই অবস্থায় তিনি স্বামী, পিতা, সন্তান, স্ত্রী ইত্যাদিকে স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। স্পষ্টভাবে যখন চিহ্নিত করা যায়, অর্থাৎ আমার কাজিন হচ্ছে শুধুমাত্র সে আমার ফুফাতো ভাই বোন, আমার কাজিন হচ্ছে সে শুধুমাত্র আমার খালাতো ভাই বোন, আমার কাজিন হচ্ছে শুধুমাত্র আমার মামাতো ভাই বোন, আমার কাজিন হচ্ছে শুধুমাত্র আমার চাচাতো ভাই বোন, অর্থাৎ তাদেরকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি। ভিতরে অনেক কঠিনভাবে বর্ণনা করা হয়েছে, এত কঠিনভাবে দেখার দরকার নেই, শুধুমাত্র একটাই দেখো, এই যে এই দুই প্রথার পার্থক্য নির্ণয় করতে গিয়ে মর্গান বলেন এই দুই প্রথার পার্থক্যের ভিত্তি হলো এই যে একটিতে বহুবিবাহ বর্তমান, অর্থাৎ আরেকটিতে কি বহুবিবাহ বর্তমান নাই, অর্থাৎ একক বিবাহ প্রথা বর্তমান। একটিতে কি বহুবিবাহ বর্তমান, আরেকটিতে একক বিবাহের উপস্থিতি আছে।
ঠিক আছে। এরপর এরপর হচ্ছে জ্ঞাতি সম্পর্কে ওয়েস্টারমার্ক। জ্ঞাতি সম্পর্কে ওয়েস্টারমার্কের মতবাদ। ওয়েস্টারমার্কের মতবাদটা কি? ওয়েস্টারমার্কের মতবাদ হচ্ছে সেই মতবাদ, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। ওয়েস্টারমার্কের মতবাদ হচ্ছে সেই মতবাদ যেখানে উনি বলেন যে অনুবিবাহ বা মানে অনুপরিবার, যেখানে আমি বলতেছি অনুপরিবার স্টংস। অনুপরিবার স্টংস মানে উনি স্টংস মানে তো বুঝো যে মিম কালচার যেটা বৃদ্ধি পাওয়া, যে অনুপরিবার বা অনুবিবাহ ভিত্তিক পরিবারের গুরুত্বকে উনি স্বীকার করতেছেন বেশি। ওনার সম্পর্কে মানে ওনার মতে যারা প্রাণী আছে, প্রাণী কি? প্রাণী হচ্ছে মনে করো গরু, হ্যাঁ, ছাগল, হাঁস, গরু, ছাগল, হাঁস, তারপর হচ্ছে বিভিন্ন রকমের পাখি, এদের সবাই যখন বন জঙ্গলে থাকে, একটু মনোযোগ দিও, এদের সবাই যখন দুইটা ভাবে থাকে, একটা হচ্ছে বন, একটা হচ্ছে গৃহ। এরা হচ্ছে যখন বনে থাকে আর একটা হচ্ছে গৃহতে থাকে। যখন বনে থাকে তখন এরা অবাধ যৌনাচার করে না, অর্থাৎ একজন আরেকজনের সাথে মিশে না। এরা বনে থাকাকালীন নিজেদের মতো করে একটা সমাজ ব্যবস্থা দাঁড় করাইছে, যেই সমাজ ব্যবস্থার মধ্যে তারা শুধুমাত্র অনুপরিবার বা হচ্ছে একক বিবাহ ভিত্তিক পরিবার, অনুপরিবার না ঠিক একক বিবাহ ভিত্তিক, একক বিবাহ ভিত্তিক পরিবার অস্তিত্ব স্বীকার করে, যে এই পরিবারের মধ্যে শুধুমাত্র একক বিবাহ ভিত্তিক পরিবার আছে। এবং সেই জায়গার মধ্যে বনে জঙ্গলে তারা অবাধ যৌনাচার করে না। কিন্তু তাদেরকে যখন আমি জোর করে ধরে এনে গৃহের মধ্যে রাখি, তাদেরও একটা যৌন ক্ষুধা আছে, তাদেরও একটা যৌন জ্বালা আছে, এবং সেই যৌন ক্ষুধা থেকেই তারা মূলত কী বলে আর কি যাত্রার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়, এবং সেই জায়গার মধ্যে একক বিবাহ ভিত্তিক পরিবারটা ভঙ্গ হয়। অর্থাৎ প্রাণীর মধ্যেও একটা বেসিক কনসেপ্ট কি? প্রাণীর মধ্যে একটা বেসিক বা ডিফল্ট কনসেপ্ট হচ্ছে তাদেরকে একক বিবাহ ভিত্তিক পরিবার রাখতে হবে, এবং তারা হচ্ছে অবাধ যৌনাচারে লিপ্ত হবে না। অর্থাৎ ক্রস মানে কি? তারা অবাধ যৌনাচারে লিপ্ত হবে না। রাইট মানে হচ্ছে তারা অবাধ যৌনাচারে লিপ্ত হবে। এরকম একটা কী বলে বইয়ের পাশে স্টিকি নোট থাকলে বা হচ্ছে বইয়ের আশেপাশের ফাঁকা জায়গার মধ্যে এই বিষয়গুলো দিয়ে তুমি লিখে রাখো, এরকমভাবে গোল ঠোল দিয়ে লিখে রাখো। নিচে লিখবা হচ্ছে তারা অবাধ যৌনাচারে লিপ্ত হবে না, এ পাশে লিখবা তারা অবাধ যৌনাচারে লিপ্ত হবে। এবং ডিফল্ট কনসেপ্ট কি? ডিফল্ট কনসেপ্ট হচ্ছে এই যে ডিফল্ট কনসেপ্ট হচ্ছে তারা একক বিবাহ ভিত্তিক পরিবারে আবদ্ধ হবে। ওকে, এরপর এবং আচ্ছা, এটা তো গেল প্রাণীর ক্ষেত্রে আমি বললাম। এই কনসেপ্টটা উনি দিয়েছিলেন কেন, এই থিওরিটা উনি দিয়েছিলেন হচ্ছে একটাই কারণে, যে উনি বুঝাইতে চাইছেন যে মানুষের মধ্যে পূর্বে যাই মন চায় তাই থাকুক না কেন, মর্গান অনেক কথা বলছে যে এককালে দলগত বিবাহ ছিল, যুগল বিবাহ ছিল, সিন্ডাসমিয়ান ছিল, পুনালিয়ান ছিল, এত কিছুর অস্তিত্বকে আমি স্বীকার করি না। ওনার মতে পূর্বেও মানুষের মধ্যে একক বিবাহ ভিত্তিক পরিবার ছিল, যেটা বর্তমানেও আছে। কেননা আমরা প্রাণীর দিকে তাকালে দেখতে পারি, যেমন উনি একটা উদাহরণ হিসেবে দিয়েছিল, যেমন হচ্ছে আমার ডিম দেয়া, হ্যাঁ, পাখি বাসা বানায়, সেখানে ডিম দেয়, সেই ডিমের মধ্যে তারা তা দেয়, সেই ডিম থেকে বাচ্চা ফোটে, এবং সেই বাচ্চার মুখে খাবার তুলে দেয় কিন্তু কি একজন পুরুষ পাখি এবং একজন মহিলা পাখি। অর্থাৎ পাখিকে উনি গবেষণা করে এই তত্ত্বের মধ্যে আসছিলেন, প্রাণীর মধ্যে যেহেতু ডিফল্ট কনসেপ্ট হচ্ছে তারা বনে জঙ্গলে থাকলে একক বিবাহ ভিত্তিক পরিবারের মধ্যে থাকে এবং সেই জায়গার মধ্যে তারা অবাধ যৌনাচারে লিপ্ত হয় না, তেমনইভাবে প্রাচীনকালও এবং আদিমকালও বর্তমান যুগের মতোই একক বিবাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, যেখানে তারা কি অবাধ যৌনাচারে লিপ্ত ছিল না। অর্থাৎ তাদের মধ্যে কোনো যুগল বিবাহ বা হাবিজাবি কোনো কনসেপ্ট প্রযোজ্য না। এরপর এই যে দেখো তার পুরা কনসেপ্টটা এই জায়গার মধ্যে দেওয়া হয়েছে, এবং এই কনসেপ্টটা উনি কোথায় দিয়েছিল? দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থের মধ্যে। এই ওয়েস্টারমার্কের গ্রন্থের নাম কি? দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ। ঠিক আছে, ওয়েস্টারমার্ক বলেন এই মানে উপরের হাবিজাবি তোমরা একটু নিজে নিজে পড়বা, আমি মেইন কনসেপ্টটা বলি। বাসা বাঁধা, ডিমে তা দেয়া, বাচ্চা হওয়ার পর তার আহার সংগ্রহ, সকল কাজের মধ্যে পুরুষ পাখি ও মেয়ে পাখি একযোগে অনুপরিবারে থেকে বংশবৃদ্ধি করে চলে। অর্থাৎ তারা কি করে? একযোগে অনুপরিবার থেকে বংশবৃদ্ধি চলে। এবং এই অনুপরিবার অস্তিত্ব স্বীকার করে তিনি বলছেন যে বন জঙ্গলে থাকলেও পাখিরা নিজেদের মতো করে কি, বা পশু পাখি বন জঙ্গলে থাকলেও তারা একক বিবাহ ভিত্তিক পরিবার মেনে চলে, কিন্তু তাদেরকে যখন গৃহতে আমি জোর করে আয়না রাখি, তাদের যে যৌন ক্ষুধা আছে সেই যৌন ক্ষুধা থেকেই তারা মূলত অবাধ যৌনাচারে লিপ্ত হয়। কিন্তু তারা যেহেতু বনে জঙ্গলে থাকলে তাদের ডিফল্ট কনসেপ্ট হচ্ছে তারা একক বা অনুবিবাহ ভিত্তিক পরিবার আবদ্ধ হবে, তেমনইভাবে আমি বলতে পারি মানুষের মধ্যে কি একটা ডিফল্ট কনসেপ্ট হচ্ছে তারা একক বিবাহ ভিত্তিক পরিবার বা অনুপরিবারের মধ্যে থাকবে। এবং বলা যায় প্রাচীন পরিবারের মধ্যেও বর্তমান যুগের মতোই কি এই অনুপরিবার বা হচ্ছে একক বিবাহ ভিত্তিক পরিবার ছিল। এবং এই যে দেখো
মানুষের মধ্যে আদিতেও অবাধ যৌনাচার ছিল এবং এরূপ ধারণা করা অমূলক। অমূলক কি? উনি এই ওয়েস্টারমার্ক মর্গানের সমালোচনা করছেন, ঠিক আছে। এরপর এই অধ্যায়ের প্রধান শব্দসমূহের ব্যাখ্যা। এরপর এই অধ্যায়ের প্রধান শব্দসমূহের ব্যাখ্যা। প্রধান শব্দসমূহের ব্যাখ্যার মধ্যে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজের মধ্যে থাকা সেই রকম প্রতিষ্ঠানসমূহ যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেই প্রতিষ্ঠানগুলোর কারণে সমাজ ভালোভাবে ফাংশন করতে পারে। যেমন হচ্ছে পরিবার, বিবাহ, ধর্মীয় প্রতিষ্ঠান, তারপর যেমন মনে করো মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, শিক্ষা, তারপর হচ্ছে মনে করো খেলাধুলা, ক্রীড়া, বিভিন্ন রকমের ক্রীড়া সংঘ, এই বিষয়গুলো হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। এই যে উদাহরণ হিসেবে দেখো, খেলাধুলা সংক্রান্ত সংস্থা, সাহিত্য বিষয়ক সংস্থা, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সংস্থা, শরীরচর্চা বিভিন্ন বিষয়ক সংস্থা, এমনকি পরিবার, বিবাহ, ধর্মীয় সংস্থা, এগুলো হচ্ছে তোমার সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে। অর্থাৎ প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান হচ্ছে একটা ইনস্টিটিউশন, যেমন হচ্ছে মনে করো হালকেনস্টাইন কোম্পানি, এবং এই হালকেনস্টাইন কোম্পানি যখন মনে করো সমাজের রূপে যাবে, যে সমাজের রূপে হচ্ছে এটা একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান। ওকে। বিবাহ কি? বিবাহ হচ্ছে এমন একটা সামাজিক চুক্তি বা বন্ধন যার কারণে একজন পুরুষ এবং একজন স্ত্রী নিজেদের মধ্যকার যৌন চাহিদা পূরণের সক্ষমতা বা বৈধ অনুমোদন পায়, এবং তাদের যে সন্তান হবে সেই সন্তানও বৈধ সন্তান হিসেবে পৃথিবীতে জন্ম লাভের সুযোগ পায়। এবং এই বিবাহের কারণে বা বিবাহ হচ্ছে তোমার এই পরিবার যে আছে সেই পরিবার ব্যবস্থার একটা ভিত্তি বা পরিবার ব্যবস্থার একটা রুট। বিভিন্ন রকমের বিবাহ ব্যবস্থা আছে, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ, তারপর হচ্ছে তোমার রোমান্টিক বিবাহ, সংযোজিত বিবাহ, হ্যাঁ, মাতৃসূত্রীয় বিবাহ বা মাতৃসূত্রীয় পরিবার আর কি, ওইটা এরকম মনে করো বিভিন্ন রকমের বিবাহ আছে। বহির্বিবাহ, অন্তর্গোত্র বিবাহ, বহির্গোত্র বিবাহ, একক বিবাহ, তারপর হচ্ছে তোমার বহু বিবাহ। বহু বিবাহের মধ্যে আবার প্রকারভেদ আছে। কী কী বিবাহ? বহু বিবাহের মধ্যে প্রকারভেদ হচ্ছে তোমার বহু স্বামী বা বহুপতি বিবাহ, বহুপত্নিক বিবাহ, দলগত বিবাহ, ইত্যাদি ইত্যাদি রকমের বিবাহের প্রকারভেদ আছে, যেগুলো আমরা ক্লাসের মধ্যে খুব ভালো করে শিখছিলাম। অর্থাৎ তাহলে বিবাহ শেষ, অর্থাৎ তাইলে হচ্ছে আমার সামাজিক প্রতিষ্ঠান শেষ, বিবাহ শেষ। এরপর লেভিরেট বিবাহ। লেভিরেট বিবাহ কি? লেভিরেট বিবাহ হচ্ছে মনে করো একজন ওয়াইফ আছে, সেই ওয়াইফের হাজব্যান্ড যে আছে সেই হাজব্যান্ড মারা গেল, এবং হাজব্যান্ড মারা যাওয়ার পর সে যখন তারই কোনো আপন ভাইকে বিবাহ করে, অর্থাৎ মৃত স্বামীর কোনো ভাইকে যদি কোনো মহিলা বিবাহ করে, হইতে পারে বড় ভাই, হইতে পারে ছোট ভাই, অর্থাৎ ভাসুর বা দেবরকে যদি কেউ কোনো বিয়ে করে হাজব্যান্ড মারা যাওয়ার পরে, তখন তাকে আমরা বলতেছি লেভিরেট বিবাহ। এবং সরোরেট বিবাহ হচ্ছে তোমার এর উল্টাটা, অর্থাৎ কোনো একজন মানে ব্যক্তির যদি ওয়াইফ মারা যায়, তখন সেই ওয়াইফের কোনো বড় বোন বা ছোট বোনকে যদি বিয়ে করে, অর্থাৎ কোনো শ্যালিকাকে সে যদি বিয়ে করে থাকে, তখন তাকে বলতেছি আমরা সরোরেট বিবাহ। এরপর রোমান্টিক বিবাহ। রোমান্টিক বিবাহ ইজ বেসিক্যালি লাভ ম্যারেজ। আরেকটা আছে সংযোজিত বিবাহ, যেটা হচ্ছে তোমার অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ ম্যারেজকে আমরা কম বেশি সবাই জানি, যে পরিবার নির্ধারণ করে দেয় না, আমি প্রেম প্রীতি সম্পর্ক ভালোবাসার মাধ্যমে, বন্ডিংয়ের মাধ্যমে যে বিবাহটা সম্পাদন করব, সেটাই হচ্ছে আমার লাভ ম্যারেজ। প্যারালেল কাজিন ম্যারেজ কি? প্যারালেল কাজিন ম্যারেজ হচ্ছে আমার বাবার সাইডের ভাই, মার সাইডের বোনের যে মানে সন্তানগুলো হয় তাদের সাথে বিবাহ, অর্থাৎ আমার চাচাতো ভাই বোন অথবা হচ্ছে আমার খালাতো ভাই বোনের সাথে বিবাহকে আমরা প্যারালেল কাজিন বিবাহ বলতেছি। ক্রস কাজিন বিবাহ কি? ক্রস কাজিন বিবাহ হচ্ছে আমার বাবার সাইডের উল্টা লিঙ্গ, যেমন হচ্ছে বাবার সাইডের বোন এবং হচ্ছে আমার মার সাইডের ভাই, অর্থাৎ তাদের যে সন্তান হয় তাদের সাথে বিবাহ, অর্থাৎ আমার মামাতো ভাই বোন অথবা হচ্ছে আমার ফুফাতো ভাই বোনের সাথে বিবাহকে আমরা ক্রস কাজিন ম্যারেজ বা ক্রস কাজিন বিবাহ বলতেছি। এরপর কনসেঙ্গুয়েন্ট পরিবার। কনসেঙ্গুয়েন্ট পরিবার কি? কনসেঙ্গুয়েন্ট পরিবার হচ্ছে বেসিক্যালি কি হয়, রক্ত সম্পর্কের মাধ্যমে যে পরিবারটা গঠিত হয়, অর্থাৎ তুমি তোমার আপন ভাই বোনকে যখন বিবাহ করো, এটা হচ্ছে মর্গানের পরিবার তত্ত্বের একদম প্রথম ধাপ, যেটা কনসেঙ্গুয়েন্ট। তারপরে কি পুনালওয়ান, তারপরে সিন্ডাসমিয়ান, এরপর হচ্ছে তোমার পিতৃতান্ত্রিক, এরপরে একক। কাহিনী হচ্ছে এই কনসেঙ্গুয়েন্ট পরিবারের মধ্যে তুমি তোমার আপন ভাই বা আপন বোনকে বিবাহ করো, প্রাচীনকালে হইতো, বর্তমানে এটা কল্পনা করা সম্ভব না। পুনালওয়ান পরিবার কি? পুনালওয়ান পরিবার হচ্ছে তোমার দলগত বিবাহ। বেসিক্যালি দলগত বিবাহ বা দলগত পরিবার কি? এই পরিবারের মধ্যে তোমার মানুষজন বিবাহকারী কি? মনে করো আমরা 3 ভাই আছি, 3 ভাই হচ্ছে তোমার র্যান্ডম 3টা মেয়ে নিয়ে আসবে, এবং র্যান্ডম 3টা মেয়ে নিয়ে এসে তাদেরকে একসাথে বিয়ে করব। এবং এটা কি হলো তাহলে দলগত বিবাহ, যেটা হচ্ছে তোমার পুনালওয়ান পরিবার। এবং এইটা কি? এটা হচ্ছে তোমার আমেরিকার রেড ইন্ডিয়ান উপজাতিদের মধ্যে এই বিবাহের কি বলে অস্তিত্বটা পাওয়া যায়, ঠিক আছে। এরপর হচ্ছে সিন্ডাসমিয়ান পরিবার। সিন্ডাসমিয়ান পরিবার কি? সিন্ডাসমিয়ান পরিবার হচ্ছে তোমার সেই রকম বিবাহের পরিবার যেটার মধ্যে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমার সন্তান উৎপাদন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার
বৈবাহিক সম্পর্ক বজায় থাকতেছে। যখন আমার বৈবাহিক সম্পর্ক বজানো শেষ হয়ে যাবে তখনই কি, তখন হচ্ছে আমার সেই পরিবার ডিভোর্স হয়ে যাবে। অর্থাৎ সন্তান উৎপাদনের আগ পর্যন্ত বৈবাহিক চুক্তিতে আবদ্ধ থাকা এবং সন্তান উৎপাদনের পরে হাজব্যান্ডের মতো আরেকজনকে বিয়ে করতেছে, আরেকটা মেয়েকে, ওয়াইফের মতো আরেকটা ছেলেকে বিয়ে করতেছে। অর্থাৎ সন্তান জন্মদানের পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা যে পরিবারের ধরন সেটা হচ্ছে আমার সিন্ডাসমিয়ান পরিবার। নয়াবাস পরিবার কি? নয়াবাস পরিবার হচ্ছে মূলত শিল্পভিত্তিক সমাজের মধ্যে, শহরের মধ্যে দেখা যায়, যে জায়গার মধ্যে মানুষজন বাবার সাথেও থাকে না, মার সাথেও থাকে না, অর্থাৎ নিজের ঘর জামাও থাকে না, কিন্তু নিজের বাবার বাড়ি পরিবারের সাথেও থাকে না একটা ছেলে, এবং হচ্ছে তোমার শুধুমাত্র তার ওয়াইফ এবং তার সন্তানদেরকে নিয়ে আলাদাভাবে যদি কোনো বাসা নেয় সেটা হচ্ছে আমার নয়াবাস পরিবার। অনুপরিবার কি? অনুপরিবার হচ্ছে আমার 2 জেনারেশন। অনুপরিবার কি? অনুপরিবার হচ্ছে 2 জেনারেশন। আর আমার বর্ধিত পরিবার হচ্ছে 3 জেনারেশন, 3 জেনারেশন। জেনারেশন, আরে হয় নাই, জেনারেশন। যে 3টা জেনারেশনকে নিয়ে যখন আমার কোনো একটা পরিবার গঠিত হবে সেটা হচ্ছে আমার বর্ধিত পরিবার। অনুপরিবার হচ্ছে আমার 2টা জেনারেশনকে নিয়ে, অর্থাৎ অনুপরিবার হচ্ছে সেই পরিবার যেখানের মধ্যে আমি, আমার ওয়াইফ এবং আমার সন্তান সন্ততি থাকবে, অর্থাৎ সেই জায়গার মধ্যে আমি আলাদাভাবে বাসা নিব, এটাকে আমরা নয়াবাস পরিবার বলতেছি। বর্ধিত পরিবার কি? বর্ধিত পরিবার হচ্ছে এই জায়গার মধ্যে নয়াবাস পরিবার না, হয় পিতৃবাস নাহলে হচ্ছে মাতৃবাস। অর্থাৎ আমি বিবাহের পর আমার বাবা মার সাথে থাকবো, অথবা আমি আমার শ্বশুর বাড়ির মধ্যে থাকবো, এবং শ্বশুরবাড়িতে থাকার পরে সেখানে আমার বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকবে, আমি এবং আমার ওয়াইফ থাকবো, এবং হচ্ছে আমার সন্তান সন্ততি থাকবে, সেটাকে আমরা বর্ধিত পরিবার বলতেছি। এরপরে জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক ইজ বেসিক্যালি রক্ত সম্পর্ক, যেখানের মধ্যে রক্ত সম্পর্ক আবার নাও থাকতে পারে। যেমন হচ্ছে তোমার জ্ঞাতি সম্পর্ক 4 রকমের হয়। একটা হচ্ছে তোমার উত্তরাধিকার সূত্রে, যেটাকে আমরা রক্ত সম্পর্ক বলতেছি। একটা হচ্ছে বৈবাহিক সূত্রে, যেটা হচ্ছে তোমার বাবা মা বিয়ে করার মাধ্যমে কিন্তু এই সম্পর্কটা পায়, বা হচ্ছে শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, শালক শালিকা, দেবর ভাসুর। আরেক প্রকার সম্পর্ক হচ্ছে তোমার কাল্পনিক সম্পর্ক, যেটার মধ্যে আমরা রাস্তাঘাটে মামাকে বলতে, মানে কোনো একটা রিক্সাওয়ালা মামাকে বলতেছে, আরে মামা যাবেন নাকি। আরেকটা হচ্ছে তোমার প্রথাগত সম্পর্ক, ধর্ম ভাই, ধর্ম বোন, উকিল ভাই, হ্যাঁ, তোমার বন্ধু, মিতাই, সখী, সখা ইত্যাদি বিষয়গুলোকে আমরা সেই জ্ঞাতি সম্পর্কের মধ্যে প্রথাগত সম্পর্ক বলতেছি। প্রাচীনকালে তোমার এরকম হয়তো, বা কিছুদিন আগেও আমাদের সমাজে তোমার আত্মীয় স্বজন থেকে ফেভার নেওয়ার একটা বিষয় আসতো, কিন্তু বর্তমানে আস্তে আস্তে এই প্রথাগত সম্পর্ক বা কাল্পনিক সম্পর্ক থেকেই ফেভার নেওয়ার বিষয়গুলো উঠে আসতেছে। এবং জ্ঞাতি সম্পর্কের যেমন পজিটিভ দিক আছে, জ্ঞাতি সম্পর্কের নেগেটিভ দিকও আছে, বিশেষ করে উন্নয়নশীল সমাজগুলোতে, বা হচ্ছে আমাদের মতো গরিব রাষ্ট্রগুলোর মধ্যে। এই উন্নয়নশীল সমাজের মধ্যে তুমি যখন আমলাতান্ত্রিক পরিবার বলতেছি, আমলাতান্ত্রিক সমাজ ব্যবস্থা বসবাস করবা, তখন হচ্ছে কি, তুমি তোমার স্বাভাবিকভাবেই জ্ঞাতি সম্পর্কের কাছের লোকটাকে চাকরি দেওয়ার চেষ্টা করবা, কোনো একটা যোগ্য লোককে বাদ দেওয়ার মাধ্যমে। আচ্ছা, বর্ণনামূলক জ্ঞাতি কি? বর্ণনামূলক জ্ঞাতি হচ্ছে সেই জ্ঞাতি যেটা হচ্ছে তোমার মর্গানের একটা জ্ঞাতি সম্পর্কের তত্ত্বের মধ্যে পড়ে। এই জ্ঞাতির মধ্যে হচ্ছে সবাই সেম থাকে, অর্থাৎ মানে সেম থাকে না, অর্থাৎ এই জ্ঞাতির মধ্যে হচ্ছে সবাই আলাদা আলাদা ভাগে ভাগ থাকে। অর্থাৎ আমার ফুফাতো ভাই শুধুমাত্র সে আমার ফুফাতো ভাই, আমার খালাতো ভাই শুধুমাত্র সে আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই বোন শুধুমাত্র আমার মামাতো বোন, আমার চাচাতো বোন হচ্ছে আমার শুধুমাত্র চাচাতো বোন। অর্থাৎ কাজিনদেরকে আমরা আলাদা করতে পারি, কিন্তু আরেক রকমের পরিবার আছে শ্রেণী সম্পর্কের পরিবার। সেই শ্রেণী সম্পর্কের পরিবারের মধ্যে বা শ্রেণী সম্পর্কের জ্ঞাতি সম্পর্কের মধ্যে মর্গান বলার চেষ্টা করতেছেন যে সেই জায়গার মধ্যে আমার কাজিন বলতে কিছু নেই, আমার কাজিনরাও আমার আপন ভাই বা বোন। ওকে, এই যে শ্রেণীমূলক জ্ঞাতি এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার বেসিক্যালি আমার এখানে আলাদা করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। এরপর বেশ কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান পাবো আমরা। ক এবং খ মান বরাবরের মতোই তোমাদের জন্য আমি রাখলাম। উদ্দীপকটা পড়ে আসে, কি বলা হচ্ছে, জামিল সাহেবের 3টি ছেলে, বড় ছেলে হচ্ছে জনি, মেজোটির নাম হচ্ছে রনি এবং ছোট ছেলের নাম হচ্ছে পিন্টু। জনির ছেলে মেয়ে স্ত্রী নিয়ে জামিল সাহেব একসাথে বসবাস করেন। মার্ক দ্যাট আউট। জনির ছেলে মেয়ে এবং স্ত্রী নিয়ে জামিল সাহেব একসাথে বসবাস করেন। তাহলে এইটা কোন রকমের পরিবার? এটা হচ্ছে তোমার বর্ধিত পরিবার, যেহেতু শ্বশুর শাশুড়ি এবং স্বামী স্ত্রী এবং তাদের সন্তান সন্ততি 3 জেনারেশন একসাথে বসবাস করতে, সেটা বর্ধিত পরিবার। রনি তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে পাশের শহরে বসবাস করেন, যেটাকে আমরা বলতেছি নয়াবাস পরিবার। পাশের শহরে বসবাস করেন মানে কি, এটা হচ্ছে তার নয়াবাস পরিবার। এবং আরেকটা কি বলতেছি আমরা, প্রবাসী পিন্টু ছুটিতে এসে বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে যান। অর্থাৎ নতুন স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে যান মানে কি, এটা হচ্ছে আমার অনুপরিবার, বা একক পরিবার, ঠিক আছে। উদ্দীপকের আলোকে পরিবারের ধরন সমূহ ব্যাখ্যা করো। আমি তোমাকে পড়াইছিলাম পরিবারের ধরন সমূহের মধ্যে বিশাল, উদ্দীপকের আলোকে লাগবে না, উদ্দীপকের আলোকে বাদেও তুমি বলবা
অনুলোম পরিবার, হ্যাঁ, অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার, প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার, তারপরে হচ্ছে আরও কী কী পরিবার আছে তোমার, অন্তর্গত বিবাহ ভিত্তিক পরিবার, বহির্গত বিবাহ ভিত্তিক পরিবার, হ্যাঁ, তারপর যৌথ পরিবার, বর্ধিত পরিবার, অনুপরিবার, তারপর হচ্ছে পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার, নয়বাস পরিবার, পিতৃসূত্রীয় পরিবার, মাতৃসূত্রীয় পরিবার, পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার, বিশাল যে প্রকারভেদ আমি তোমাকে পড়েছিলাম সেটা সেই 4টা দিবা। 4টা দেওয়ার পরে তুমি এখান থেকে একটু আলোচনা করে দিবা। সেই সেম হিসেবে আমরা দেখতে পাই যে জনের ছেলে এবং মেয়ে যেহেতু জামিল সাহেবকে নিয়ে একসাথে বসবাস করে, সেহেতু এটা 2 জেনারেশন 3 জেনারেশন এখানে যেহেতু আসে, তাই সেটা বর্ধিত পরিবার। এবং পরেরগুলোর মধ্যে যেহেতু আমার 2 জেনারেশন আছে, একটা হচ্ছে তোমার দোনোটাই অনু বা একক পরিবার, কিন্তু একটা যেহেতু পাশের শহরে থাকতেছে অর্থাৎ মা বাবা থেকে আলাদা হয়ে থাকতেছে, তাই সেটা হচ্ছে নয়াবাস পরিবার। এবং একটা যেহেতু নতুন স্ত্রীকে নিয়ে আলাদা জায়গায় চলে গেছে, অন্যত্র একদম সংসার করতেছে, তাহলে সেটা হচ্ছে আমার অনুপরিবার। তাহলে এটা আমার গ মার্ক শেষ। উদ্দীপকে বর্ধিত কোন পরিবারটি তোমার কাছে পছন্দ? উদ্দীপকে বর্ণিত কোন পরিবারটি আমার কাছে পছন্দ সেটা হচ্ছে অনু বা একক পরিবার বা হচ্ছে নয়াবাস পরিবার। নয়াবাস পরিবারটা তুমি বলতে পারো যে অনু এবং একক পরিবার কেন বেশি পছন্দের, কারণ হচ্ছে এই জায়গার মধ্যে তোমার সাংসারিক জীবনে টাকা পয়সা ইনকাম করার পর মানুষ যা শিল্প কারখানা ভিত্তিক আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, এবং এটা আমি আমার পার্সোনাল পছন্দ বলতেছি, অনেকে আছে বাবা মা ছাড়া থাকতেই পারবে না, তাদের ক্ষেত্রে তুমি যুক্তি প্রদান করবা যে বর্ধিত পরিবার, যেইখানে যেটা কারেক্ট করবা সেটার অনুযায়ী যুক্তি দিয়ে দিবা, সব ক্ষেত্রে কারেক্ট, এই জায়গায় 3টাই কারেক্ট। আমি কেন অনু বা একক পরিবার বলছি, কারণ আমি ভবিষ্যতে আমি বলছিলাম ক্লাসের মাঝখানে যে ভবিষ্যতে আমার অনু বা একক পরিবার গঠন করার ইচ্ছা আছে, যে আমি হয়তো বা দূরে চলে যাবো, কোথাও দূরে চলে গিয়ে আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা সংসার করবো, অর্থাৎ নয়াবাস পরিবার আমি গঠন করবো আর কি। এই জায়গার মধ্যে তুমি একটু যুক্তি দিবা যে এখানে আলাদা থাকলে হচ্ছে, তুমি যদি বর্ধিত পরিবারে যুক্তি দাও যে এদের মধ্যে হচ্ছে সন্তানের সামাজিকীকরণের বিকাশ খুব ভালোভাবে করা যায়, হাজব্যান্ড ওয়াইফ দোনোজন যদি চাকরিজীবীতে চলে যায় তাহলে হচ্ছে বাবা মা বা শ্বশুর শাশুড়ি হচ্ছে সন্তানকে ভালোভাবে দেখভাল করতে পারে, এই যুক্তিগুলো দিয়ে তুমি বর্ধিত পরিবার দিবা। আমি অনু বা একক পরিবারের মধ্যে যুক্তি কি দিতেছি যে আমার হচ্ছে যখন কর্মব্যস্ততা বৃদ্ধি পায় বা হচ্ছে আমার জীবিকার তাগিদে অন্যত্র যাওয়ার প্রয়োজন হয়, তখন হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য পরিবার হচ্ছে অনু বা একক পরিবার। তাছাড়াও আধুনিককালে আমরা এই অনু বা একক পরিবারকে অনেক বেশি গ্রহণ করতেছে, নয় বা আমরা কি বলে যারা ইয়ং জেনারেশন আছে তারা, অর্থাৎ যেটার মধ্যে যুক্তি দিবা সেটাই কারেক্ট, ঠিক আছে। আমি পার্সোনালি অনু বা এককের উপর যুক্তি দিতাম, তুমি যদি বর্ধিতের মধ্যে যুক্তি দাও এটাও কারেক্ট। এরপর এগেইন 2টা হচ্ছে আমি তোমাদের জন্য রাখবো। ঘটনা একে বলা হয়েছে সূর্য তার চাচাতো বোনকে বিয়ে করে। চাচাতো বোনকে বিয়ে মানে কি? চাচাতো বোনকে বিয়ে মানে হচ্ছে এই জায়গায় প্যারালেল কাজিন বিবাহ, প্যারালাল কাজিন বিবাহ। আর এই পাশে কি চম্পা তার স্বামীর মৃত্যুর পর স্বামীর ছোট ভাইকে বিবাহ করে। এটা কি লেভিরেট নাকি সরোগেট? লেভিরেট বিবাহ, ঠিক আছে, এটা কি লেভিরেট বিবাহ। ঘটনা 1 কোন ধরনের বিবাহ? সেটা হচ্ছে প্যারালাল কাজিন বিবাহ। এখানে হচ্ছে তোমার ক্রস কাজিন এবং প্যারালাল কাজিন 2টা কনসেপ্ট একটু আলোচনা করবা। কনসেপ্ট আলোচনা করার পর যে আমি আমার মার সাইডের বোন এবং হচ্ছে বাবার সাইডের ভাই, এদেরকে নিয়ে যে পরিবার গঠিত হয় সেই পরিবারটা হচ্ছে আমার প্যারালাল কাজিন বিবাহ। এবং ক্রস কাজিন বিবাহ হচ্ছে মার সাইডের ভাই বাবার সাইডের বোন, অর্থাৎ আমার ফুফাতো ভাই বোন এবং হচ্ছে আমার কি মামাতো ভাই বোন হচ্ছে আমার ক্রস কাজিন। কিন্তু এই জায়গায় যেহেতু আমরা চাচাতো ভাই বোনের কথা পাই, এবং চাচাতো ভাই বোন এবং আমরা জানি চাচাতো ভাই বোন এবং খালাতো ভাই বোন হচ্ছে প্যারালাল কাজিন বিবাহ, তাই এই কারণে বলা যায় সূর্য এবং তার চাচাতো বোনের বিবাহ হচ্ছে প্যারালাল কাজিন বিবাহ। তাহলে আমার গমার্ক শেষ। ঘটনা 2 বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো। লেভিরেট বিবাহর সামাজিক গুরুত্ব তুমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করবা। এই জায়গায় লেভিরেট বিবাহের সামাজিক গুরুত্ব বলতে তুমি বেসিক্যালি বিবাহের সামাজিক গুরুত্বই উল্লেখ করবা, এখানে আলাদাভাবে লেভিরেট বিবাহের গুরুত্ব তোমাকে উল্লেখ করতে বলা হয়নি। তাও যদি একটু মন চায় যে লেভিরেট বিবাহ সম্পর্কে আলাদাভাবে বলে দিবা যে এই জায়গায় একটা মেয়ে যখন ডিভোর্স হয় তখন সমাজ তাকে ঘৃণ্য চোখে দেখে, এটা হচ্ছে তোমার বাস্তবতা আর কি। এটা কিন্তু এই বিষয়টার সাথে আমি নিজেও একমত না, কারণ ডিভোর্স হইতেই পারে, যে কোনো কারণে হইতে পারে, স্বামী মারা যেতে পারে, তারপর হচ্ছে তোমার মনে করো স্বামী অত্যাচার করতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণে। তখন হচ্ছে একটি মহিলা যদি তার হাজব্যান্ডের মৃত্যুর পর তারই কোনো ভাইকে বিবাহ করে, এখানে কোনো দোষের কিছু দেখা যাচ্ছে না, ওই কারণে তুমি লেভিরেট বিবাহ বা হচ্ছে অনেকের ক্ষেত্রে এই বিষয়টা থাকে না যে ভিতর থেকে আসে না, সেই সময় তোমার অন্য কাউকে বিবাহ করার যে বিষয়টা, অর্থাৎ বিবাহের সামাজিক গুরুত্ব তুমি যে উল্লেখ করে দিবা। বিবাহের সামাজিক গুরুত্ব কি? যে তোমার বিবাহের মাধ্যমে পরিবার গঠন হয় এবং সেই পরিবারের ভাঙ্গন রোধ হয়, সমাজ কাঠামো টিকে থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সন্তান যে আসবে সেই সন্তান বৈধ স্বীকৃতি পায়, এই বিষয়গুলো দিয়ে তুমি একটা সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করে দিবা, ঠিক আছে। এরপর ক এবং খ আমি বরাবর তোমাদের জন্য রাখতেছি।
সানোয়ার সাহেব স্ত্রী ও 3 সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করেন। তাহলে তারা কি করেন? ঢাকা শহরে বসবাস করেন। গ্রামের আত্মীয় স্বজনরা প্রায় নানা প্রয়োজনে তার বাসায় আসেন। কেউ চিকিৎসার প্রয়োজনে আসেন, আবার কেউ বা চাকরির প্রয়োজনে। তিনি সাধ্যমতো সবাইকে সাহায্য করেন। গত মাসে তিনি তার বোনের এক ছেলের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া দরিদ্র ও অসচ্ছল আত্মীয়দের বিয়ে শাদী ও বিপদে আপদে আর্থিক সাহায্য করেন। তাহলে উদ্দীপকে সানোয়ার সাহেবের পরিবারটি কোন ধরনের পরিবার বলতো? তিনি তার স্ত্রী ও 3 সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করেন। আমরা কিন্তু একসাথে পড়তেছি, আমি কিন্তু এই সৃজনশীলগুলো আগে কোনোদিন পড়ি নাই, ঠিক আছে? তুমি আর আমি কিন্তু একসাথে জানার চেষ্টা করতেছি এই জায়গায়। তো 3 সন্তান নিয়ে তারা আলাদাভাবে বসবাস করেন মানে কি, এই জায়গায় তার যে শ্বশুর শাশুড়ি বা বাবা মা আছে, সেই বাবা মা কিন্তু এখানে আমরা অস্তিত্ব দেখতে পাই না। অর্থাৎ এটা হচ্ছে আমার অনুপরিবার এবং একই সাথে হচ্ছে নয়াবাস পরিবার। নয়াবাস না, ঠিক শুধুমাত্র অনুপরিবার, অনু বা একক পরিবার, যারা হচ্ছে তোমার অন্যত্র বসবাস করে কি নিয়ে? অন্যত্র বসবাস করে হচ্ছে পরিবার পরিজন নিয়ে, জীবিকার তাগিদে। এবং গ্রাম থেকে কোনো আত্মীয় স্বজন আসলে তারা সাধ্যমতো চেষ্টা করে আর কি। তাহলে পরিবারটি কোন ধরনের, ধরনটা একটু ব্যাখ্যা করবা। অনুপরিবার, বর্ধিত পরিবার, যৌথ পরিবার, 3টা কনসেপ্ট ব্যাখ্যা করার পর কিন্তু তারপরে বলবো যে উদ্দীপকে সানোয়ার সাহেবের স্ত্রী এবং সন্তান হচ্ছে তারা কি? স্ত্রী ও সন্তান হচ্ছে নিয়ে তিনি যেহেতু অন্যত্র বা নতুনভাবে বসবাস করতেছেন ঢাকা শহরে, অন্য তার যে বাবা মা বা শ্বশুর শাশুড়ি থেকে দূরে, তাই এই কারণে এটাকে বলা যায় অনুপরিবার। এরপরে উদ্দীপকে সানোয়ার সাহেবের কর্মকাণ্ডে জ্ঞাতি সম্পর্কের সামাজিক গুরুত্ব প্রতিফলিত হয়েছে। জ্ঞাতি সম্পর্ক কি? জ্ঞাতি সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, যে জায়গার মধ্যে তিনি সবাইকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেন। অর্থাৎ রক্তের সম্পর্কের কারণে মানুষ যে ফেভারটা পায়, মানুষ যে মানুষের উপকারে আসে, রক্ত সম্পর্ক থাকার কারণে সামাজিক কাঠামো যে ভালোভাবে টিকে আছে, রক্তের সম্পর্ক থাকার কারণে এই যে মানুষজনের ভিতর আন্তরিকতা এবং রক্তের সম্পর্ক থাকার কারণে মানুষের মধ্যে যে ভালোবাসা এবং মানুষের মধ্যকার যে মূল্যবোধ, নীতিবোধ, সাহায্যবোধ, এই সব কিছুর উল্লেখ করে তুমি তো এই জ্ঞাতি সম্পর্কের যে সামাজিক গুরুত্বটা আজকে পড়েছি, সামাজিক গুরুত্ব উল্লেখ করে দিবা, উল্লেখ করে দিয়ে বলবা। এবং এইসব কারণে বলা যায় উদ্দীপকের সানোয়ার সাহেবের কর্মকাণ্ডে জ্ঞাতি সম্পর্কে সামাজিক গুরুত্ব যথার্থভাবে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা বেশ কিছু এমসিকিউ পাবো, দেখি এমসিকিউগুলো কি বলছে। বিবাহ কি বলতো? বিবাহ হচ্ছে একটা সামাজিক চুক্তি, যেই সামাজিক চুক্তির মাধ্যমে মানুষজন, একজন স্ত্রী এবং একজন পুরুষ, একজন মানে স্ত্রী বলতেছে, একজন পুরুষ এবং একজন মহিলা সামাজিকভাবে বৈধভাবে বসবাসের স্বীকৃতি পায়, যেখানে তাদের সন্তান তারা পরবর্তীতে নিতেও পারে, নাও নিতে পারে। বিবাহ হচ্ছে এক দুঃসাহসিক বন্ধুত্ব, যার আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে। এই অভিমতটি কার? এই অভিমতটি হচ্ছে তোমার E.R. গ্রোভসের। ঠিক আছে? কিসের মাধ্যমে, অর্থাৎ এটা তোমাকে একদম মুখস্থ করা লাগবে আর কি। কিসের মাধ্যমে স্বামী স্ত্রীর যৌন চাহিদা পূরণ হয়? কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। যৌন চাহিদা প্রেমের মাধ্যমে পূর্ণ হয়, ভালোবাসার মাধ্যমে এবং হৃদ্যতার মাধ্যমে পূর্ণ হয়, কিন্তু যৌন চাহিদার বৈধ স্বীকৃতি শুধুমাত্র পাওয়া যায় বিবাহের মাধ্যমেই। ঠিক আছে? বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে কী ধরনের সম্পর্ক সৃষ্টি হয়? এটা হচ্ছে একটা স্থায়ী সম্পর্ক সৃষ্টি হয়। অর্থাৎ বিবাহ কোনো অস্থায়ী না, এমন না যে আজকে বিয়ে করলাম 2 মাস পর আমি ডিভোর্স দিয়ে দিলাম। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। বর্তমান সমাজে সবচেয়ে জনপ্রিয় বিবাহ রীতি কি? বিবাহ রীতি হচ্ছে একক বিবাহ, বা হচ্ছে কি, যেটা হচ্ছে তোমার একজন স্ত্রী এবং একজন পুরুষ থাকবে, অর্থাৎ একজন মহিলা থাকবে, একজন পুরুষ থাকবে। পলিগামি কোন ধরনের বিবাহ? পলিগামি হচ্ছে তোমার বহু বিবাহ। আচ্ছা, পলিআন্ড্রি এর অর্থ কি? পলিআন্ড্রি এর অর্থ হচ্ছে তোমার বহু পুরুষ বিবাহ। এবং পলিজিনি মানে কি? পলিজিনি মানে হচ্ছে বহু স্ত্রী বিবাহ আর কি। একজন স্ত্রীর সঙ্গে একাধিক পুরুষের বিবাহকে আমরা কি বলতেছি? একজন স্ত্রীর সঙ্গে একাধিক পুরুষ, অর্থাৎ একাধিক পুরুষ মানে কি? বহু স্বামী বিবাহ। ওকে, এরপর একজন পুরুষের সঙ্গে একাধিক মহিলার বিবাহকে কোন বিবাহ বলে? অর্থাৎ একাধিক মহিলা, একটু আগে আমরা দেখছি যে একাধিক হাজব্যান্ড থাকলে সেটা হচ্ছে বহু স্বামী বিবাহ ছিল, যেহেতু এদিকে একাধিক মহিলা আছে, এটা হচ্ছে আমার বহু স্ত্রী বিবাহ। কার মতে বিবাহ প্রথা দীর্ঘ ক্রমবিকাশের ফল? সমাজবিজ্ঞানী মর্গানের মতে। তিনি মর্গানের কিন্তু পরিবারের একটা তত্ত্ব দিয়েছিলেন, অর্থাৎ ওই যে মনে আসছে পুনালওয়ান, সিন্ডাসমিয়ান, তারপরে হচ্ছে তোমার পিতৃতান্ত্রিক, তারপর হচ্ছে একক। এই যে তোমার বিবর্তনের ফল, প্রথমে কি রক্ত সম্পর্ক ছিল, তো এই দীর্ঘক্রম বিকাশের ফলটা মর্গান বলেন। কোন জাতিগোষ্ঠীর মাঝে বহু স্বামী বিবাহ ভিত্তিক পরিবার চালু ছিল? বহু স্বামী ভিত্তিক বিবাহ ছিল টোডা উপজাতির মধ্যে। এবং এই টোডা উপজাতিটা কি? টোডা উপজাতি হচ্ছে দক্ষিণ ভারতের একটা আদিবাসী, বা হচ্ছে দক্ষিণ ভারতের একজন উপজাতি আর কি। তারপরে টোডারা কোন অঞ্চলে, এই যে দেখছো পরের প্রশ্নে, টোডারা কোন অঞ্চলে বসবাস করে? দক্ষিণ ভারতের মধ্যে। কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর ভাইয়ের বিবাহকে কি বলা হয়? মৃত স্বামীর ভাইয়ের বিবাহকে লেভিরেট বিবাহ বলা হয়, যেটা কিন্তু আমরা উদ্দীপকের মধ্যে একটা দেখছিলাম, লেভিরেট বিবাহ, সেকেন্ড উদ্দীপকের প্রথম ঘটনা। অনুলোম বিবাহ কি? অনুলোম বিবাহ হচ্ছে উঁচু বংশের পাত্রের সাথে নিচু বংশের পাত্রের বিবাহ। এবং এর উল্টাটা যদি হইতো, অর্থাৎ সেকেন্ড অপশনটা যদি জায়গায় কারেক্ট হইতো, যেটা এখানে না আর কি, সেকেন্ড অপশন কারেক্ট হলে সেকেন্ড অপশনটা হইতে হচ্ছে তোমার প্রতিলোম বিবাহ।
প্রতিলোম। হাইপোগামী দ্বারা কি বোঝানো হয়? হাইপোগামী দ্বারা বোঝানো হয় তোমার কি? হাইপোগামী দ্বারা বোঝানো হয় হচ্ছে তোমার কি, কোন বিবাহ? অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ নাকি বহু বিবাহ বলো তো? হাইপোগামী দ্বারা অনুলোম বিবাহকে বোঝানো হয়। এবং হচ্ছে হাইপারগামী যখন আসে, হাইপারগামী হচ্ছে তোমার প্রতিলোম বিবাহ। পাত্রপাত্রীর মধ্যে যখন বয়স, শিক্ষা, রুচি, আর্থিক অবস্থা, সামাজিক কি বলে এটাকে, সামাজিক বংশীয় মর্যাদা সমান হয়, তখন তাকে আমরা সেই অনুষ্ঠিত বিবাহকে অর্থাৎ সমবিবাহ, হ্যাঁ বিবাহ কিন্তু একটা ভিত্তি আমরা পড়ছিলাম যে একটা অসম বিবাহ, একটা সমবিবাহ। সমবিবাহের মধ্যে আমার হোমোগামী, হাইপারগামী, হেটেরোগামী নাকি কোনটা আর কি বলো তো? এই সমবিবাহ হচ্ছে আমার হোমোগামী আর কি। এই হোমোগামী বাদ দিয়ে তুমি যখন হেটেরোগামীতে যাবা তখন হচ্ছে আমার সেটা অসম বিবাহ। তাহলে হেটেরোগামী কি? হেটেরোগামী হচ্ছে আমার অসম বিবাহ। অর্থাৎ শুধুমাত্র নাম পড়লেও মানে হবে না, সেখানে তোমাকে ইংলিশটা একটু জানা থাকা লাগবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি ইংলিশে বলার চেষ্টা করি, কিন্তু আমি বেশ কিছু স্টুডেন্ট পাইছি, বেশ কিছু না 2জন স্টুডেন্ট পাইছি যারা হচ্ছে আমাকে ইনবক্সে বলছিল যে ভাইয়া আপনি ইংলিশ টার্ম ইউজ করেন না। আমি ইংলিশ টার্ম কেন ইউজ করতেছি বা ইউজ করি মাঝে মধ্যে, সেটাকে দেখছো? আমি কিন্তু ব্যবহার করি না ইংলিশ টার্ম, বেশিরভাগ সময় আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাই যে তোমার বাবা মা, তোমার কি বলে ভাই বোন, তোমার চাচা চাচি, কিন্তু এর মাঝখানে বেশ কিছু ইংলিশ আমাকে ব্যবহার করা লাগে, কারণ হচ্ছে এই যে এরকম ইংলিশগুলোতে মধ্যে তোমার চলে আসে। হোমোগামী মানে হচ্ছে সমবিবাহ, তারপর হেটেরোগামী মানে হচ্ছে অসম বিবাহ, হাইপ্রোগামী লিখছে, হাইপ্রোগামী হবে, হাইপোগামী মানে হচ্ছে অনুলোম বিবাহ, হাইপারগামী হচ্ছে প্রতিলোম বিবাহ। এই বিষয়টাকে একটু মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? পাত্রপাত্রের স্বাধীন ইচ্ছার ভিত্তিতে সংঘটিত বিবাহ। পাত্রপাত্রীর স্বাধীন ইচ্ছা, স্বাধীন ইচ্ছা কি? যে আমার যখন মন চায়, বা যেটাকে আমরা লাভ ম্যারেজ বা রোমান্টিক ম্যারেজ বলতেছি। আর যদি স্বাধীন ইচ্ছা না থাকে, বাবা মা যদি জোর করে চাপায় দেয়, সেটাকে আমরা কি বলতেছি? সংযোজিত বিবাহ। এবং আজকের লেকচার হচ্ছে এই পর্যন্তই। বিশাল বড় একটা লেকচার ছিল, অবশ্য আহামরি বড় না, আমাদের অন্য কি বলে লেকচারের মতো মোটামুটিভাবে একটা বড় লেকচার ছিল। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো চ্যাপ্টারে, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো লেকচারে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।